আজ আমাদের বাসর রাত, আর আপনি কিনা নেশা করে এসেছেন। এটা কি ধরনের ব্যবহার? খবরদার আমার কাছে আসবেন না। চুপ কর। তোর কাছে কে যাবে? তোকে দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। আর সেখানে তোর সাথে বাসর করব? তুই ভাবলি কিভাবে? এটা কি ধরনের ব্যবহার? আমি আপনার স্ত্রী। নতুন বউয়ের সাথে স্বামীরা এমন ব্যবহার করে? মাহিন মোহনার কথা শুনে রেগে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে গলা চেপে ধরে বলল, আমি এমন ব্যবহার করতে পারি? এর থেকে ভালো ব্যবহারের আশা করিস না। তোর সাথে যে কথা বলছি এইটাই অনেক। মোহনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। মোহনা মাহিনের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মাহিন মোহনার গলা ছেড়ে দিয়ে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ড্রিঙ্কসের বোতল নিয়ে ব্যালকনিতে চলে গেল। আর মোহনা জোরে জোরে কাঁদতে লাগলো, আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মোহনার চোখের পানিগুলো টপ টপ করে ঝরতে লাগলো। মোহনা কষ্ট পেয়ে খাটে শুয়ে পড়ল। মাহিন ড্রিঙ্কস করতে লাগলো, আর পাশের রুম থেকে গানের শব্দ আসলে মাহিনের রাগে শরীর জ্বলতে লাগলো। এক ঢিল দিয়ে বোতলটা ভেঙে ফেললো। চোখ বেয়ে পানি পড়তে লাগলো। গ্রিল ধরে জোরে একটা চিৎকার দিল। মোহনা মাহিনের চিৎকার শুনে আঁতকে উঠে পড়ল খাট থেকে। মোহনা দৌড়ে ব্যালকনিতে গেলে সাথে সাথে মোহনার পায়ে কাচের টুকরোগুলো গেঁথে গেল। মোহনা ওইদিকে খেয়াল না করে মাহিনকে ধরে বলল। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? মাহিন মোহনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, আমার সামনে থেকে যা, কালনাগিনী। তোরা সব কালনাগিনী আমার সাথে ভালো মানুষই দেখাতে আসিস না। আমার সামনে থেকে চলে যা। মোহনা মাহিনের ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কাচের টুকরোগুলো হাতে পেটে বিঁধে গেল। মোহনা মা বলে চিৎকার দিল। মাহিন ওইদিকে খেয়াল না দিয়ে কান্না করতে লাগলো হাঁটু গেড়ে বসে থেকে। মোহনা কান্না করতে করতে বলল, আমার খুব ব্যথা লাগছে, প্লিজ একটু আমাকে ধরে ভেতরে নিয়ে চলেন। আমি উঠতে পারছি না। প্লিজ, নাটক বন্ধ কর। তুই কখনোই আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবি না। তুই আমার চোখের সামনে থেকে যা। আমি তোদেরকে ঘৃণা করি। আপনার দোহাই লাগে, আমাকে ধরেন। আমি হাত ভর দিয়ে উঠতে পারছি না। আমার তালুতে কিছু একটা বিঁধে গেছে। প্লিজ আমাকে সাহায্য করেন। মাহিন বিরক্ত হয়ে চলে যেতে নিলে সাথে সাথে পায়ে কেটে গেল। মাহিন তাড়াতাড়ি পিছনে পা রেখে পকেট থেকে ফোনের টর্চ জ্বালিয়ে চমকে উঠল। মোহনার বসার জায়গাতে রক্ত পড়ে আছে। মোহনা হাত দিয়ে রক্ত ঝরছে। মাহিন কাচের টুকরোগুলো হাত দিয়ে সাইডে রাখতে গেলে মোহনা বলল, কি করছেন? হাত কেটে যাবে। এভাবে কেউ কাজ ছড়ায়? চুপচাপ বসে থাক, বেশি কথা বলিস না। মাহিন কাচের টুকরাগুলো সরিয়ে মোহনাকে পাজা কোলে তুলে নিল। মোহনা ব্যথায় আটকে উঠল। মা বলে চিৎকার দিলে মাহিন মোহনাকে আস্তে আস্তে নিয়ে যেতে লাগলো। মোহনাকে খাটে বসিয়ে দিল। আস্তে আস্তে মাহিন খুঁড়াতে খুঁড়াতে ড্রয়ারের কাছে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে। খাটের উপরে রেখে মোহনার হাত নিয়ে চমকে উঠল। খাটের চাদর রক্তে ভিজে যেতে লাগলো। মাহিন মোহনার হাত থেকে কাচের টুকরো তুলতে যাবে, মোহনা ভয়ে হাত সরিয়ে নিয়ে বলল, আমি আপনাকে দিয়ে বের করব না। আপনি অনেক পচা। আমাকে ব্যথা দেবেন? চুপ, আমি বের করে দিচ্ছি। এই ওয়েট, তোর শাড়ির ভিতর থেকে রক্ত পড়ছে কেন? মোহনার কথা বলার আগে মাহিন শাড়ির আঁচল সরিয়ে দেখে চমকে গেল। মাহিন মোহনার দিকে তাকিয়ে খারাপ লাগলো। মোহনার চোখ থেকে শুধু পানি ঝরে পড়ছে। মাহিন মোহনাকে বলল, আচ্ছা, একটা কথা বলতো। কি? তোর পিছনে ওইটা কি করে দেখ তো। মোহনা কান্না করতে করতে পিছনের দিকে তাকাতেই মাহিন এই সুযোগে টান দিয়ে পেটের কাছ থেকে কাচের টুকরা বের করে নিল। মোহনা চিৎকার দিয়ে উঠে। মোহনা কান্নামাখা কণ্ঠে বলল, আপনি আসলেই খুব খারাপ। এভাবে কেউ টান দেয়? চুপ কর। তোর হাত দুইটা এমন বাজে দেখতে কেন? কই বাজে দেখতে? আমার আম্মু আপ্পু বলে আমার হাত অনেক সুন্দর, আর আপনি বলেন আমার হাত বাজে। মাহিন মোহনার মুখ থেকে আপু কথাটা শুনে রাগে চোখ দুটো লাল বর্ণ হয়ে গেল। মাহিন রেগে গিয়ে বলল, এই তোর বোনের কথা আমার সামনে বলবি না। তোর বোনের নাম নিলে আমি তোর জিহ্বা কেটে ফেলবো। মোহনা মাহিনের কথা শুনে অবাক হয়ে গেল। মাহিনের ভিতরে দুই হাত থেকে কাছের টুকরা বের করে নিলে মোহনা চিৎকার দিয়ে উঠল। মাহিনা হাত থেকে নিজের হাত এক ঝটকায় সরিয়ে বলল, আমার বোন কি করছে আপনার? যে আমার বোনের কথা আপনি শুনতে পাচ্ছেন না, আর আমার বোনকে তো আপনার চেনার কথা না। চুপ করবি? এত কথা শুনতে চাই না। তোর বোনের কথা আমার সামনে বলবি না। তোর বোন একটা ঠকবাজ, প্রতারক, বেইমান।
খবরদার আমার বোনকে নিয়ে বাজে কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে দিব না। আমি বাজে কথা বলছি না, সত্যি বলছি। তোর বোন হইল শয়তানের নানি, মানুষকে ধোঁকা দিতে ভালোবাসে। মোহনা মাহিনের সাথে ঝগড়া করতে লাগলো, আর এর ভিতরে মোহনার ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। পেটে হাত দিতেই মোহনা চমকে উঠল। মোহনা এক ঝটকায় মাহিনের হাত সরিয়ে দিয়ে বলল, আমার পেটে টাচ করবেন না। আপনার মুখ আমি দেখতে চাই না। আপনার সাহস কি করে হয় আমার বোনকে নিয়ে বাজে কথা বলার? আমার বোন অনেক ভালো, শয়তান হলো আপনি। শয়তানের নানা না হইলে কেউ নতুন বউয়ের গলা চেপে ধরে না বাসর ঘরে। মাহিন মোহনার কথার উত্তর না দিয়ে এক টান দিয়ে শাড়ি সরিয়ে ফেলল। মোহনা লজ্জায় দুই হাত দিয়ে বুক ঢাকার চেষ্টা করতে লাগলো। মাহিন এগিয়ে যেতে নিলে মোহনা চোখ বন্ধ করে বলতে লাগলো, খবরদার আমার কাছে আসার চেষ্টা করলে আমি আপনাকে খুন করব। মাহিন ওর কথায় কান না দিয়ে পেটের ক্ষতস্থানগুলো ভালো করে পরিষ্কার করতে লাগলো। মোহনা ব্যথায় মাহিনের হাত চেপে ধরল। মাহিন আস্তে আস্তে ওর হাতটা সরিয়ে নিয়ে পেটে ব্যান্ডেজ করে দিল। তারপর হাত সরিয়ে মাহিন ফার্স্ট এড বক্স রেখে মোহনার দিকে তাকিয়ে কিছু না বলে সোফায় বসে পায়ের তালুতে কাটা স্থানে দেখতে লাগলো। মোহনা মাহিনকে বলল, আপনার পায়ে ব্যান্ডেজ করে নিন। এই ক্ষতি তো ব্যান্ডেজ করলে দিন শেষে ঠিক হয়ে যাবে, মনের ক্ষতিগুলো কি কখনো ঠিক হবে? মাহিনের কথা শুনে মোহনা কথা বলার কিছু পেল না। মাহিন আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে মোহনার দিকে তাকিয়ে বলল, শাড়ি খুলে ফেলো, শাড়ি পরে ঘুমাতে সমস্যা হবে। বাহ, তুমি বলতে পারেন। মাহিন মোহনার কথা শুনে রাগের লোক নিয়ে তাকাতেই মোহনা ঢোক গিলে নিচে নামতে গিয়ে ব্যথায় আবার বসে পড়ল। মাহিন মোহনার দিকে তাকিয়ে বলল, ওয়েট করো, আমি সাহায্য করছি। মাহিন ওর শার্ট প্যান্ট রেখে মোহনার লাগেজ থেকে 3 পিস বের করে নিল। তারপর মোহনার কাছে এসে চোখ ওড়না দিয়ে বেঁধে নিল। তারপর মোহনার শাড়ি খুলতে লাগলো। মোহনা মাহিনের দিকে এক নজরে তাকিয়ে আছে। পেটের কাছে হাতের স্পর্শ পেলে মোহনা চোখ বন্ধ করে ফেলল। মাহিন আস্তে আস্তে মোহনার সব কিছু খুলে ফেলল। মোহনা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন মোহনাকে 3 পিস পায়জামা পরিয়ে দিয়ে চোখ থেকে ওড়না খুলে চোখ ঝাপসা হয়ে যেতে লাগলো। মাহিন চোখ ডলে ওড়নাটা মোহনার গলার সাথে দিয়ে কোলে তুলে সোফায় বসিয়ে দিয়ে বলল, এখানে আপাতত বসে থাকো, আমি বিছানার চাদরটা পরিবর্তন করে নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হুম, বলো। নেশা অবস্থায় এত স্বাভাবিক কিভাবে থাকছেন? আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি নেশা করছেন। এই ওয়েট, সত্যি তো ড্রিঙ্কস করলাম, বাট আমার নেশা তো হয় নাই। মানে কি? মাহিন নিজের শরীরের ঘ্রাণ নিতে মুখ চেক করতেই মাহিন অবাক হয়ে যায়। মাহিন নিজের অজান্তেই হাসি চলে আসলো। মাহিন ওর বন্ধু রাকিবকে কল দিলে রাকিব কল ধরলে বলল, কিরে শালা, কি অবস্থা? এই শালা তুই মদলে বোতলে কি দিয়েছস? হি 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 হি, শালা এমন কষ্ট আফসোস কোনোটাই মদ, এটাও বুঝোস না? শালা, একবার সকাল হোক তোমার 12টা আমি বাজিয়ে দিব। চুপ কর শালা, বাসর রাতে এনজয় কর। ওই তানিয়ার কথা মনে করে সময় নষ্ট করার সব থেকে বড় বোকামি। ওই সব রাখ, এনজয় কর। কথাটা বলে রাকিব ফোন কেটে দিল। মাহিন আর কিছু না বলে ফোন রেখে দিয়ে বিছানার চাদর চেঞ্জ করে নিল। মোহনা মাহিনের দিকে তাকিয়ে বলল, কি বললো আপনার ফ্রেন্ড? ওইটা 7 আপ ভরে দিয়েছিল, আমি অন্যমনস্ক ছিলাম, বুঝতে পারি নাই। মাহিনের কথা শুনে মোহনা সজোরে হাসতে লাগলো আর বলতে লাগলো, কোনটা 7 আপ কোনটা মদ ওটাও জানে না। আপনি কি আগে খান নাই? এইসব যে জানেন না কোনটার স্বাদ কেমন লাগে? সত্যি বলতে আজকে প্রথম খাইতে চাইছিলাম। ও, ওই এই জন্য এই অবস্থা। তা হঠাৎ এগুলো খেতে চাইলেন কেন? আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না নাকি? তোমার সাথে আমাকে বিয়ে করতে বাধ্য করছে। কে? মাহিন বলতে যাবে তার আগে দরজা নক করার শব্দ হলো। মোহনা মাহিন অবাক হয়ে গেল। মোহনা বলল, দরজাটা খুলেন, দেখেন কারো কিছু হলো নাকি। মাহিন আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দেখে তানিয়া আর ওর ভাইয়া রাফি দাঁড়িয়ে আছে। মাহিন হাত দুটো মুঠো করে ফেললো। মাহিন বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, তোমরা আমার বাসর ঘরের সামনে কি করছো? তোমাদের বাসর শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি? মাহিনের কোনো কথা না শুনে তানিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে দেখে ফ্লোরে দিয়ে রক্ত, বিছানার চাদর দেখে রক্ত মাখা, সাথে মোহনার হাত পায়ে ব্যান্ডেজ দেখে তানিয়া রেগে পিছনে ঘুরে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। মাহিন গালে হাত দিয়ে রাগের লোক নিয়ে তাকালো।
তোর সাহস কি করে হলো আমার বোনের সাথে এমন জঘন্য আচরণ করার? আমি তোর হাতে আমার বোনকে দিয়েছিলাম যাতে ওই সুখে থাকে, আর তুই কিনা আমার বোনের শরীরে হাত তুলছস, আমার বোনের হাত পায়ে আঘাত করছস। হ্যাঁ, দেখ আমি তোর কি অবস্থা করি। তানিয়া ডান হাতের কাছের ফুলদানি নিয়ে সজোরে মাহিনের বাহুতে বাড়ি মারল। রাফি মোহনা অবাক হয়ে গেল। মাহিনের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। রাফি তানিয়ার হাত ধরে বলল, তানিয়া শান্ত হ, আমি দেখছি। তুমি প্লিজ যাও এখান থেকে, আমি মাহিনীর সাথে কথা বলে দেখছি। কি দেখবি? হ্যাঁ, ফকিন্নির বাচ্চাদের বিয়ে করে জীবনের বড় ভুল করে ফেলেছি। আমার হাত ছাড়, না হলে তোর খবর আছে। তানিয়া রাফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই মাহিন সাথে সাথে রাফির হাত ধরে সোজা করে দাঁড় করিয়ে দেয়। রাগে চোখ দুটা লাল হয়ে গেল। মাহিন সজোরে তানিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তানিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। মাহিন মারতে যাবে তখন মোহনা চিৎকার করে বলল, মাহিন, আপনি যদি আমার বোনের গায়ে হাত তোলেন আমি আপনার হাত ভেঙে ফেলবো। তোর বোনের সাহস কি করে হয় আমার ভাইয়াকে ধাক্কা দেওয়ার? বড়লোকের বাপের মেয়ের জন্য যা বলবে তাই নাকি? ভুলে যাস না তোরা দুইজন আমাদের দুইজনের বউ। তোদের এত রাগ জিদ দেখার সময় আমাদের নাই। বউ হয়েছে বলে তোদের কথা আমাদের শুনতে হবে নাকি? ভুলে যাস না, তোর ফ্যামিলির দায়িত্ব আমরা নিয়েছি। মানে আমাদের দায়িত্ব তোরা নেওয়ার কে রে? মাহিন চুপ কর ভাই প্লিজ। আমরা কে? তোর ভাইকে জিজ্ঞেস কর। আমার ভাইকে কি জিজ্ঞেস করব? হ্যাঁ, তোদের দুই বোনকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিব। মাহিনের কথা শুনে তানিয়া হাসতে লাগলো। রাফি চুপ থাকতে ইশারা করলো। তানিয়া হাসতে হাসতে বলল, আমাদের বের করার তুই কে? হ্যাঁ, আমি চাইলে তোদের সবাইকে বের করে দিতে পারি। এই বাসা আর তোদের নাই, এখন এই বাসা আমার নামে। তোদের সব কিছু এখন আমার, তোদের আর কিছুই নাই। মানে মানে তোদের সব কিছু আমার আব্বু আগেই কিনে নিয়েছে, তোদের এখন কিছুই করার নাই। তোর আব্বু আম্মু তো ঋণ করেছিল, সব আমাদের কাছে বিক্রি করে সেই ঋণ দিয়েছে। এখনো 10 লাখ টাকা ঋণ হয়ে আছে। মাহিন কয়েক পা পিছিয়ে গেল। রাফির দিকে অসহায় দৃষ্টিতে তাকালে রাফি বলল, উনি ঠিক বলেছে। আমাকে এসব আগে কেন বলো নাই? আব্বু আম্মু চায় না তাই। আর তানিয়া আব্বু আম্মুর সাথে তার দুই মেয়েকে বিয়ে দিয়েছে, তার কোম্পানিতেও জবও দিয়েছে, আর আমাদের বাড়ি থাকতে দিয়েছে। যাতে তুই বুঝতে না পারোস এটা আমাদের বাড়ি না। তুই ভেঙে পড়বি জন্য আব্বু আম্মু চুপ থাকতে বলেছিল। আমি যদি আগে জানতাম তোদের সাথে আমাদের দুই বোনের বিয়ে ঠিক হয়েছে, আমি জীবনেও এই বিয়েতে মত দিতাম না। তুই জানতে না আমাদের সাথে তোমার বিয়ে? না। ও, মাহিন যেন শরীরের সম্পূর্ণ শক্তি হারিয়ে ফেলেছে। মাহিন পড়ে যেতে নিবে সাথে সাথে রাফি দূরে খাটে বসিয়ে দিল। রাফি মাহিনকে বলল, মাহিন কষ্ট পাস না, আবার সব ঠিক হয়ে যাবে। আব্বু 1 বছর আগে লস খেতে খেতে অনেক ঋণ করেছিল। 4 মাস আগে তানিয়ার আব্বুর কাছে সব বিক্রি করে দিয়েছিল। গতকাল আমাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওদের আমাদের অনেক পছন্দ হয়েছিল, যার কারণে ওনার 2টা মেয়ে আমাদের হাতে দিয়েছে। তুই সবকিছু ভুলে মোহনাকে মেনে নে। তোমরা প্লিজ আমার সামনে থেকে যাও, আমাকে একা থাকতে দাও প্লিজ। কিসের একা থাকতে দেবো? হ্যাঁ শোন, লাস্টবার বলছি, অতীত ভুলে আমার বোনের সাথে ভালোভাবে থাক। আমার বোনে একটু কষ্ট পাবে তো তোর ফ্যামিলি কষ্ট পাবে। এখন তুই নিজেই ভেবে দেখ কি করবি। আমার বোনকে ভালো রাখবি নাকি খারাপ রাখবি? তুমি খুশি হবে তো? মাহিনের কথা শুনে তানিয়া মাহিনের দিকে তাকিয়ে থমকে গেল। চোখের কোনায় পানি জমাট বেঁধে গেল। তানিয়া মাহিনের দিকে তাকিয়ে জোর করে মুখে হাসির রেখা টেনে বলল, হ্যাঁ অবশ্যই খুশি হব। আমার বোনের সুখ মানে আমার সুখ। ওকে, তাহলে কথা দিলাম তোমার বোন অনেক সুখে থাকবে। তুমি আমার ভাইয়াকে ভালো রেখো, তোমার যেমন তোমার বোনের ভালো চাও, আমিও আমার ভাইয়ের সুখ চাই। হ্যাঁ তা তো অবশ্যই। কথা যখন দিলি তখন আর চিন্তা আমার থাকলো না, কিন্তু মাথা যদি হুট করে বিগড়ে গিয়ে আমার বোনের উপর রাগ দেখাও তাহলে তোমার খবর আছে। তানিয়া কথাগুলো বলে পিছনে ঘুরে দরজা দিয়ে বের হয়ে গেল। তানিয়ার চোখের পানিগুলো বাধা মানল না। বুকের ভিতরের কষ্টে ফেটে যেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, ভেবেছিলাম তোমায় নিয়ে সুখে একটা সংসার করব, তোমাকে আপন করে পাবো। কে জানতো এত বছর পর তোমার সাথে দেখা হবে, তাও নিজের ছোট বোনের জামাই হিসাবে। যখন বয়স সাজিয়ে তোমায় আমার পাশে বসিয়েছিল ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়ে হবে,
খুশিতে যেন আত্মহারা হয়ে গিয়েছিলাম। যখন দেখলাম আমার পাশে আর একজনকে বসিয়ে দিল, আর তোমার পাশে আমার বোনকে, মনে হলো হৃদয়টাই ক্ষত বিক্ষত হয়ে যেতে লাগলো। তোমার মুখে প্রতিটাই কবুল যেন আমার বুকে তীরের মতো লাগছিল। আচ্ছা মাহিন, তুমি কি আমার মতো প্রথমে খুশি হয়েছিলে? নিশ্চয়ই আমার মতো তুমিও অবাক হয়ে গেছিলে। মাহিন, তোমাকে আমি একটা সময় দূরে সরিয়ে দিয়েছিলাম। তোমার ভালোর জন্য ভেবেছিলাম পড়াশোনা শেষ হইলে তোমার কাছে ফিরে যাব। কে জানতো তুমি সারা জীবনের জন্য আমার লাইফ থেকে হারিয়ে যাবে। তানিয়া রুমের ভিতরে গিয়ে উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। আর এদিকে রাফি তানিয়াকে এভাবে কান্না করতে দেখে তানিয়ার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিতে লাগলো। তানিয়া, কান্না করো না। তোমার বোনের আর কোনো ক্ষতি আমার ভাই করবে না। আমার ভাই কাউকে কোনো কথা দিলে সেই কথা কখনোই ফেলে দেয় না। রাফির কথা শুনে তানিয়া মনে মনে ভাবতে লাগলো। সেটাই আমি খুব ভালো করে জানি আমার মাহিন কেমন। আমি আমার বোনকে নিয়ে ভেবে কাচ্ছি না তোমাকে কিভাবে বোঝাবো। তোমার ভাই যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তোমার সাথে আমাকে দেখলে। আর আমি আমার এই হাত দিয়ে ওকে আঘাত করলাম। তানিয়া কান্না করতে করতে ওর হাত টি টেবিলের উপরে ফল কাটা চাকু দেখে হাত দিয়ে ধরে, হাত কেটে ফেললো। রাফি সাথে সাথে তানিয়ার হাত থেকে চাকুটা ফেলে দিয়ে রুমাল দিয়ে বেঁধে দিয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি? এমন বোন আমি জীবনেও দেখি নাই। বোন হাতে ব্যথা পেয়েছে বলে বড় বোন নিজের হাত কাটে। আমার হাত ছাড়ো, আমি এই হাত রাখতে চাই না। পাগলামি করো না। তোমার বোন যদি এইটা দেখে ওই তোমার মতো কষ্ট পাবে। তানিয়া রাফির কোনো কথার উত্তর না দিয়ে কান্না করতে লাগলো, আর রাফি সান্ত্বনা দিতে লাগলো। এদিকে মাহিন খাটের উপরে বসে থেকে মোহনার দিকে তাকিয়ে বলল, ঘুমাবে? না, কেন? এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। তাও আমি ঘুমিয়ে কাটাতে চাই না, আমি জেগে থেকে রাতটা পার করতে চাই। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। মাহিন উঠে সোফার উপর থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিতে লাগলো। পানিগুলো চোখের পানির সাথে মিশে যেতে লাগলো। মাহিন অনেকক্ষণ নীরবে কান্না করে গেল। মোহনা মাহিনকে এতক্ষণে ওয়াশরুমে থাকতে দেখে ডাক দিল। মাহিন ভাবনার জগৎ থেকে বের হয়ে শার্ট প্যান্ট পরিবর্তন করে নিল। মাহিন এসে বলল, কি হয়েছে, ডাকছিলেন কেন? না মানে অনেকক্ষণ ধরে ভেতরে গেছেন, আপনার কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। ও আচ্ছা, বেলকনিতে গিয়ে বসবে নাকি শুয়ে থাকবে? ব্যালকনিতে তো কাঁচ টুকরা পড়ে আছে। আর আপনার পায়ে ব্যান্ডেজ করছেন না কেন? ইনফেকশন করলে তখন কি হবে? কিছু হবে না। আর সরি। কেন? আমার জন্য তোমার এই অবস্থা হলো। সরি বলতে হবে না, আমাকে একটু খাটে শুয়ে দেন। মাহিন মোহনাকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল। মাহিন ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে পা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। ফার্স্ট এড বক্স রেখে ঘরের লাইটটা অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। মাহিন মোহনার পাশে শুয়ে পড়ল। মোহনা ব্যথায় চোখ বন্ধ করে শুয়ে আছে। মাহিন মোহনার হাত স্পর্শ করলে মোহনা চোখ খুলে ফেলে। মাহিন দুই হাত আলতো করে ধরে বলল, অনেক ব্যথা করছে। মাহিনা আলতো করে দুই হাতে ঠোঁটের স্পর্শ দিল। সাথে সাথে মোহনা চোখ বন্ধ করে ফেলল। পায়ের কাছে গিয়ে পায়ে চুমু দিতে যাবে, সাথে সাথে মোহনা পা সরিয়ে বলল, আরে কি করছেন? চুপচাপ শুয়ে থাকো। না, পায়ে কেউ কিস করে, আপনি আমার স্বামী, প্লিজ পা ধরবেন না। আমি নিজের ইচ্ছেই ধরছি। তারপরেও ধরবেন না। মাহিন মোহনার পায়ে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। মোহনা আবার চোখ বন্ধ করে ফেলল। পায়ের কাছ থেকে উঠে পেটে হাত রাখতে গিয়েও হাত কাঁপতে লাগলো। মোহনা মাহিনের স্পর্শ না পেয়ে তাকাতেই দেখে মাহিনা ওর দিকে তাকিয়ে আছে। হাত ধরে কাছে টেনে নিল। মাহিন হাত এক ঝটকায় সরিয়ে বলল, ঘুমাও। ব্যথায় ঘুম আসছে না, আপনি ঘুমান। মাহিন মোহনাকে বুকে শুয়ে দিল। মোহনা লজ্জা পেতে লাগলো। মাহিন মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মোহনা আস্তে আস্তে ঘুমিয়ে পড়তে লাগলো। মোহনা ঘুমালে মাহিন আস্তে করে বালিশে শুয়ে দিল। মাহিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। চোখের পানি ফেলতে ফেলতে কখন ঘুমিয়ে যায় মাহিন নিজেও জানে না। সকালে ঘুম ভাঙলে চোখ খুলে দেখে মোহনা ওর বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। মাহিন আস্তে করে মোহনাকে শুইয়ে দিতে গিয়ে মোহনা শক্ত করে জড়িয়ে ধরে আছে। মাহিন খেয়াল করলো মোহনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তোমার তো জ্বর এসেছে, আমাকে ছাড়ো, ডাক্তারকে ফোন দিতে দাও। না, আমার ডক্টর তো আপনি, আপনি আমার সাথে থাকলে হবে, তাহলে আমার জ্বর কমে যাবে। মোহনা, আবেগ দিয়ে জীবন চলে না। ছাড়ো, এইসব আবেগ জিনিসটা আমার কাছে বিরক্ত লাগে।
না, ছাড়বো না। আমার মাথা ব্যথা করছে, মাথা তুলতে পারছি না। এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে। মাহিন মোহনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে মোহনাকে নিচে শুয়ে নিজে উপরে উঠে পড়লো। তারপর আস্তে আস্তে মোহনার হাতটা সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, তুমি শুয়ে থাকো, আমি আসছি। মোহনা বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। মোহনা মাহিনকে কান্না কণ্ঠে বলল, আপুকে ডাক দিয়ে নিয়ে এসেছে দেন। আমার ভালো লাগছে না, আমার খুব কান্না পাচ্ছে, মাথা ব্যথা করছে আর সারা শরীর ব্যথা করছে। মোহনার কথা শুনে কান্না করতে দেখে মাহিনের অনেকটাই খারাপ লাগলো। মাহিন মোহনার গালে আলতো করে স্পর্শ করে বলল, আমায় ক্ষমা করে দাও। রাগের মাথায় তোমায় এভাবে ধাক্কা না দিলে এমন হতো না। তোমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা তুমি থাকো, আমি তোমার আপুকে ডাক দিয়ে নিয়ে আসছি। মাহিন খাট থেকে উঠে বাইরে গেলে বুয়াকে দেখে মাহিন রুমটা পরিষ্কার করতে পাঠিয়ে দিল। মাহিন রাফির রুমের দরজায় নক করতে লাগলো। রাফি ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। এত সকালে কিছু বলবি? ভাবিকে একটু আমার রুমে পাঠিয়ে দাও। মোহনা জ্বর এসেছে, ব্যথায় কান্না করছে খুব। মাহিন দরজা দিয়ে খাটের দিকে চোখ গেলেই বুকের ভিতরে ছ্যাদ করে উঠল। চোখের পানি অনেক কষ্টে আটকিয়ে রাখলো। তানিয়া কাঁথা দিয়ে নিজেকে ভালো করে জড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে? মোহনা জ্বর এসেছে, তোমাকে যেতে বললো মাহিন। মাহিন তুমি যাও, আমি গোসল করে আসছি। তুমি একটু মোহনাকে জড়িয়ে বুকের সাথে জড়িয়ে ধরে রাখো। আচ্ছা আপনি তাহলে তাড়াতাড়ি আসেন। মাহিন পিছনে ঘুরে হাঁটা দিয়ে ভাবতে লাগলো। আমার তো মনে নাই, মোহনা জ্বর আসলে তো ওর আপুর বুকে মাথা দিয়ে শুয়ে থাকতো না, হইলে নাকি প্রচণ্ড কান্না করত। আমি তো এইসব কথা শুনে কত হেসেছিলাম। এখন তো দেখছি আসলে মেয়েটা এমন বাচ্চাদের মতো করে। মাহিনের মুখে অজান্তে হাসি চলে আসলো। মাহিন ফোনটা বের করে ডাক্তারকে আসতে বলে রুমের ভিতরে ঢুকে দেখে মোহনা কান্না করছে। মাহিন খাটে বসে বুকের সাথে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কান্না করো না, তোমার আপু খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমার আপু গোসল করে চলে আসবে। মাহিন কথাটা বলে চুপ হয়ে গেল। চোখে এক ফোঁটা পানি পড়তে সাথে সাথে মুছে ফেলল। মোহনা শক্ত করে জড়িয়ে ধরতে গিয়ে পেটে ব্যথা পেয়ে কান্না করতে লাগলো। এত নাড়াচাড়া করো কেন? নাড়াচাড়া না করলে ব্যথাটা পাইতে না। কান্না করো না, দেখি পেটে হাত বুলিয়ে দেই। মাহিন পেটে হাত বুলিয়ে দিতে লাগলো, পেটে আলতো করে কিস করতে লাগলো। মোহনা মাহিনের কাণ্ড দেখে হাসতে লাগলো। মোহনার মুখে হাসি দেখে মাহিনেরও ভালো লাগলো। মোহনাকে হাসানোর জন্য কিস করতে লাগলো। কাজের মেয়েটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে মিটিমিটি করে হেসে বেরিয়ে গেল। তানিয়া তাড়াতাড়ি গোসল করে মাহিনের রুমের সামনে আসলে এই অবস্থা দেখে থমকে দাঁড়ালো। তানিয়া চলে যেতে নিবে, তখনই মোহনার চোখ পড়ে তানিয়ার দিকে। মোহনা বলল, আপু ভেতরে আসো আর আপনি ছাড়েন। মাহিন তানিয়াকে ভিতরে আসতে দেখে খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বের হয়ে দেখে তানিয়া মোহনাকে বুকে জড়িয়ে শুয়ে আছে। ডাক্তারকে মাহিনের আব্বু নিয়ে চলে গেল। মাহিনের আম্মু সোফায় বসে আছে। মাহিনকে দেখে রেগে কাছে এসে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তানিয়া মোহনা চমকে উঠল। মাহিন গালে হাত দিয়ে অসহায় হয়ে ওর আম্মুর দিকে তাকাতেই মাহিনের আম্মু বলল, তুই কি মানুষ নাকি জানোয়ার? ছি, তোর থেকে আমি এটা আশা করি নাই। আমি তোকে নিয়ে গর্ব করতাম, আর সেই তুই কিনা বাসর রাতে বউকে মেরে এই অবস্থা করছস। আরে যাকে ভালোবাসার কথা সে, হ্যাঁ, যে তোকে ধোকা দিয়ে চলে গেছে, তার জন্য আমার তোর এত সুন্দর বউটার উপরে তুই অত্যাচার করবি? ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। তুই জানোস বৌমা কত ভালো? তোর কোনো ধারণা আছে? ওর মতো একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, আর সেই মেয়েটাকেই মেরে কি অবস্থা করছস? আম্মু আপনি প্লিজ ওনাকে বকা দেবেন না, উনি ইচ্ছে করে এমন করে নাই। তুমি আমাকে মিথ্যা বলো না। ও ইচ্ছা করে করেছে না? না হলে ওর রুমে ড্রিঙ্কসের বোতল কোথা থেকে আসলো? ও তো ড্রিঙ্কস করে না, ও ইচ্ছা করে নিয়ে এসেছিল। আম্মু বাদ দেন, আমি ঠিক আসছি। ওনাকে বকা দিলে আমার ভালো লাগছে না কিন্তু। দেখ, তুই ওর ওপরে এত অত্যাচার করছস, তারপর আবারও তোর জন্যই তার খারাপ লাগছে তোকে বকা দিচ্ছি বলে। শোন, ভালো জিনিসের কদর করতে শেখ। মাহিনের আম্মু কথাগুলো বলে চলে গেল। মাহিন মাথা নিচু করে থাকলো। তানিয়া মাহিনের দিকে রাগের লোক নিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে কাজের বুয়া আর রাফি খাবার দিয়ে নিয়ে আসলো। রাফি মাহিনকে দেখে বলল, কি রে, তোর গাল লাল হয়ে আছে কেন? আম্মু মারছে নাকি? মাথা নিচু করে আসোস যেমন ভাবে। রাফির কথা শুনে মোহনা তানিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে আন্টি ওকে মারছে? এটা খুব সহজ। আম্মু মারলে বাহ বোকা দিলে।
ওর মাথা নিচু হয়ে থাকে আর গাল লাল হয়ে আছে, তার মানে থাপ্পড় নিশ্চয়ই খাইছে। মাহিন, মন খারাপ করিস না। তুই তুই কাজটা যা করছিস, থাপ্পড় খাওয়ার আগে এখানে এসেছে মোহনাকে খাওয়া দে। তানিয়া নিজের হাত ও কেটে বসেছে। রাফির কথাটা শুনে মাহিন তানিয়ার দিকে তাকিয়ে দৌড়ে এসে তানিয়ার হাত ধরে আলতো করে হাতে স্পর্শ দিয়ে বলল, হাত কাটলো কিভাবে? আমি তো রাতে আপনাকে মারি নাই, নাকি ধাক্কা দেওয়ার জন্য কেটে গেছে? আই এম সরি, আমাকে ক্ষমা করে দেন। আমি লজ্জিত আপনাদের দুই বোনকে ব্যথা দিয়েছি। মাহিনের চোখের পানি তানিয়ার হাতে পড়তেই তানিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে এক ঝটকায় হাত সরিয়ে নিল। মোহনা রাফি প্রকুচকে তাকিয়ে আছে। মাহিন ওদের তাকানো দেখে চোখ মুছে বলল, দুঃখিত। মাহিন রাফির হাত থেকে খাবার নিয়ে মোহনার পাশে গিয়ে বসে খাবার খাওয়াই দিতে লাগলো। রাফি তানিয়াকে খাওয়াই দিতে লাগলো। তানিয়া আর চোখে মাহিনকে দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, এত কিছুর পর আবার ব্যথা পাওয়া নিয়ে তোমার কত চিন্তা হয়, আর আমি তোমাকে শুধু কষ্ট দিয়ে গেলাম। এত কিছুর পরও আমার হাতটা কাটার কথা শুনে দৌড়ে ছুটে আসলে। মাহিন, আমি জানি না তুমি আমায় ক্ষমা করবে কিনা, কিন্তু সবসময় দোয়া করব তুমি যেন ভালো থাকো। আমি জানি তোমার ভালো থাকাটা কেড়ে নিয়েছি। তানিয়া কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাফি অবাক হয়ে বলল, ঝাল লাগছে নাকি? এই নাও পানি খাও। রাফি তানিয়াকে পানি এগিয়ে দিলে তানিয়া পানি খেতে লাগলো। মোহনা মাহিনকে বলল, আমার মাথা ব্যথা করছে, বমি পাচ্ছে, আমি আর খাবো না। আর একটু খেয়ে নাও, না হইলে মেডিসিন খাইতে পারবে না। মোহনা খেতে না চাইলে মাহিন মোহনাকে নিজের এক পায়ের উপরে বসিয়ে জোর করে খাওয়াই দিতে লাগলো। রাফি এটা দেখে হালকা করে কাশি দিল। মাহিন সাথে সাথে মোহনাকে নামিয়ে দিল। মোহনা লজ্জা পেয়ে গেল। মাহিন জোর করে আরো 2 লোকমা খাওয়াই দিয়ে মেডিসিন খাওয়াই দিল। বাকি ভাত মাহিন খেতে লাগলো। তানিয়া রাফিকে বলল, আমি আর খাবো না, তুমি যাও খাবার খেয়ে নাও গা। রাফি প্লেট নিয়ে নিচে চলে গেল। মাহিন খাওয়া শেষ করে প্লেট নিয়ে নিচে চলে গেল। নিচে গেলে ওর আব্বু অনেক বকাঝকা করতে লাগলো। মাহিন চুপচাপ সব হজম করে রুমে চলে আসলো। রুমে আসলে দেখে তানিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মাহিন সোফায় বসতেই রাকিব এসে বলল, গুড মর্নিং ভাবিরা। গুড মর্নিং রাকিব, ভিতরে বস। তানিয়া ভাবি, আপনাকে অনেক সুন্দর লাগছে। কানে নিচে একটা দেব লুচামি করলে। যাক বাবা, প্রশংসা করলাম। আচ্ছা, মজা পরে করি। ভাবি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি রে শয়তান, তোকে মদের জায়গায় সেবাব দিলাম, তারপর ভাবি এই অবস্থা করে দিয়েছোস। মদের বোতলে 7 আপ মানে কি? হ্যাঁ মাহিন, তুমি ড্রিঙ্ক করতে চাইছিলে নাকি? তানিয়া রাগী লোক নিয়ে তাকাতেই মাহিন মাথা নিচু করে নিচের দিকে তাকালো। তানিয়া ধমকের সুরে বলল, কি হলো, কথা কানে যায় না? হ্যাঁ, করতে চাইছিলাম। আর আপনার কোনো অধিকার নাই আমাকে এভাবে জিজ্ঞেস করার। আপনি আপনার স্বামীকে এভাবে বলতে পারেন, আমাকে না। আমাকে এভাবে আমার স্ত্রী বলতে পারবে। তানিয়া মাহিনের কথা শুনে কষ্ট পেয়ে হালকা মুখে হাসির রেখা টেনে বলল, ও সরি, কিন্তু আমি তোমার বড় ভাইয়ের বউ, সেখানে আমার অধিকার আছে আমার দেবর কি করে না করে। এইটা ভুল। আমার উপরে আমার আম্মু, আব্বু, বড় ভাই আর আমার স্ত্রীর অধিকার আছে, আর কারো নাই। বাদ দেন এইসব কথা। মোহনা, তুমি তাহলে তোমার আপুর কাছে থাকো, আমি একটু বাইরে যাব। কোথায় যাবেন? আচ্ছা একটা কথা বলেন তো, রাতে আপনি আমার বোনকে বেঈমান আরও কত কিছু বলছিলেন। আমার আপু আপনার কি ক্ষতি করেছে? মোহনার কথা শুনে 3 জন চমকে উঠল। মাহিন ঢোক গিলে বলল, না মানে রাগের মাথায় বলেছিলাম। আসলে আমার প্রিয় মানুষটাকে তোমার বোন আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, যার কারণে আমি রাগে আপনার বোনকে বেঈমান বলছিলাম। কি? তার মানে আপনার গার্লফ্রেন্ড আছে, আপনি তার জন্য আমার সাথে এমন করছেন? আপনি আমাকে আগে কেন বলেন নাই? তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না। বিয়ে হয়ে গেছে, তখন আর অতীত ভেবে লাভ নাই। আর ওনারও বিয়ে হয়ে গেছে, আপনার বোন তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তানিয়া অসহায় দৃষ্টিতে মাহিনের দিকে তাকালো। রাকিব তানিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। মোহনা ওর আপুকে বলতে লাগলো, আপু, তুমি ওনাকে আগে থেকে চেনো, আর ওনার গার্লফ্রেন্ড আছে জানার সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করতে বাধা দিলে না কেন? বাধা দেয়নি, কারণ মাহিন অনেক ভালো একটা ছেলে, আর আব্বু আমাদের কারো কথা শুনতো না।
তুই তো জানিস আব্বু যা বলে ওইটাই করে ছাড়ে। আর যেখানে দেখলাম মাহিন অনেক ভালো, তুই সুখে থাকবি, তাই এর কিছু বলি নেই। আর ওর গার্লফ্রেন্ড মেয়েটা অনেক খারাপ, তাই ওর লাইফ থেকে সরিয়ে দিয়েছি। ওর গার্লফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার যোগ্য না। ভাবি আপনাকে কোনো অধিকার দেয় নাই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলার। যা সত্যি তাই বলছি। অনেক সত্যি বলছেন, অতিরিক্ত সত্যি বলার দরকার নাই। রাকিব চল বাহিরে যাই। শালা, সবাই তোর বিয়ে খেতে এসেছে, ভুলে গেছোস নাকি? বাহিরে গিয়ে কার সাথে আড্ডা দিবি? তার থেকে তোদের ছাদে চল, ওইখানে গিয়ে বসে থেকে আড্ডা দেই। উফ, ভুলে গেছিলাম, মাথাটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। বুঝছি, চল সবাই মিলে তোদের এখানে লেক আছে না, ওইখানে ঘুরে আসি, চল। আচ্ছা চলো। মাহিন রাকিবের সাথে বের হয়ে গেল। মোহনা তানিয়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। রাকিব, মাহিন আর কয়েক বন্ধু মিলে ছাদে গিয়ে বসলে রাকিব বলল, কিরে, তোর পা ও কেটে গেছে নাকি? একটুখানি ব্যান্ডেজ তো খুলে ফেলছি, তারপর দেখলি কেমনে? সিঁড়ি বয়ে যখন উঠছিলি তখন দেখলাম। আচ্ছা, আসলে রাতে হয়েছে তাই কি রে? মাহিন রাতে সব কথা খুলে বলল। রাকিব মাহিনকে সান্ত্বনা দিতে দিতে বলল, থাক, মন খারাপ করিস না, তোর বউটাই আজ আমার হইতো আর তোর ভাবি হয়ে যেত। তোর কিন্তু সব উল্টাপাল্টা হয়ে গেছিল। শালা মজা নিস নাকি? আরে না, দুঃখ প্রকাশ করলাম। কথাটা বলে সবাই হেসে দিল। মাহিন বিরক্ত হয়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। রুমের ভিতরে যেতেই মাহিনের কলার কেউ ধরে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। মাহিন নিজেকে সামলিয়ে সামনের দিকে তাকিয়ে দেখে মোহনার আব্বু রেগে আবার মারতে যাবে, সাথে সাথে তানিয়া এসে সামনে দাঁড়িয়ে বলল, আব্বু ওকে ক্ষমা করে দাও, ও না বুঝে এমন করেছে। আব্বু ওই অনেক ভালো ছেলে, আর কখনোই মোহনার সাথে এমন করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। ওর সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? ভালো ছেলে ভেবে আমার মেয়ের হাত ওর হাতে দিয়েছিলাম, আর সেখানে কি না ওই আমার মেয়ের শরীরে ক্ষত তৈরি করে দিয়েছে। আমার সামনে থেকে যা, ওকে মেরে ফেললে আমার শান্তি হবে। সামনে থেকে যা। বাবু, তোমার দোহাই লাগে ওনার গায়ে আর হাত তুলবে না প্লিজ। যদি হাত তোলো তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব। যেখানে আমার স্বামীর কোনো সম্মান থাকবে না সেখানে আমিও থাকবো না। মোহনার কথা শুনে মোহনার আব্বু হাত নামিয়ে রেগে চলে গেল। মাহিন তানিয়ার দিকে তাকাতেই তানিয়া কিছু বলবে, সাথে সাথে মাহিন হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, প্লিজ আপনি কিছু বলবেন না। আপনার কথা শোনার কোনো ইচ্ছে আমার এখন নাই। শুধু আপনার কথা কেন, আপনার মুখ দেখারও ইচ্ছে আমার নাই। মাহিন কথাগুলো বলে হনহন করে নিচে চলে গেল। তানিয়া মাহিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিন সিঁড়ি ভেঙে সোজা বাসা থেকে বের হয়ে গেল। মোহনা তানিয়াকে বলতে লাগলো, আপু, উনি কই গেল? তানিয়া মোহনার কথা শুনে ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, জানি না। আচ্ছা মোহনা, তুই তাহলে থাক, আমি একটু রুমে যাই। তানিয়া কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে খাটের উপর হয়ে শুয়ে থেকে বালিশে মুখ চেপে রেখে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো, আমি আর পারছি না। ও আল্লাহ, আমাকে বলেন আমি কি করব। আমি কেন ওকে সেই দিন দূরে সরিয়ে দিয়েছিলাম? কেন কেন? তানিয়া কান্না করতে লাগলো। মাহিন রিক্সা নিয়ে সোজা লেকের পাড়ে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসলো। বাসায় আসলে ওর আব্বু গালে থাপ্পড় বসিয়ে দিল। মাহিন আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে উঠল, আরে সবার কি সমস্যা? আমাকে দেখলে কি আমার গালে থাপ্পড় মারতে ইচ্ছে করে নাকি? আর যার যার ইচ্ছে করে সবাই একসাথে এসে মারেন। আমি তো রোবট, আমার তো ব্যথা বা কোনো অনুভূতি নাই। যার যেমন ইচ্ছে আমাকে নিয়ে খেলবে, আবার সুযোগ বুঝে ছুঁড়ে মারবে। মাহিন, তোর সাহস অনেক বেড়ে গেছে। আব্বুর মুখের উপর এত জোরে চিল্লাই কথা বলো। ও ভাইয়া, প্লিজ জ্ঞান দিস না। আমি আর সত্যিই পারছি না তোদের এইসব কথা। অন্যায় করবে সেটার প্রতিবাদ করলে আমি বেয়াদব হয়ে যাই। তুই কি দেখছস না সকাল থেকে শুরু হয়েছে? যার যেমন ইচ্ছে আমার গালে থাপ্পড় দিয়ে যাচ্ছে। তোদের আমাকে নিয়ে এত সমস্যা, আমাকে মেরে ফেললেই তো পারস। আমার সত্যি এই জীবন আর নিতে পারছি না। আল্লাহ এত মানুষকে দেখে, আমাকে কেন দেখে না? আমাকে পারলে নিয়ে যেতে তো পারে। মাহিনের কথা শুনে তানিয়া থাপ্পড় মারতে গিয়েও হাত নামিয়ে বলল, ফালতু বকা বাদ দিয়ে যাও, রেডি হয়ে নাও, আমাদের বাসায় যেতে হবে। হাত নামালে কেন? মারো, গালটা তো রেডি আছে, মারো। চুপ, একদম চুপ, যাও, রেডি হয়ে নাও, না হলে সত্যি আরও মার খাবে। তোমার ধারণা আছে সবাই তোমার জন্য অপেক্ষা করে বসে আছে? তোমার কি কাণ্ডজ্ঞান হবে কবে?
বলতে পারো? কোনো দিন হবে না। এতে তোমার কোনো সমস্যা? মাহিন, বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না নাকি? যাও, রেডি হয়ে বের হও। তোর শ্বশুরমশাই কতটা রেগে আছে। মাহিন মোহনার আব্বুর দিকে তাকিয়ে দেখে রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। মাহিন আর কিছু না বলে সিঁড়ি ভেঙে সোজা উপরে চলে গেল। রুমে গিয়ে দেখে মোহনা বসে আছে সেজে, সাথে ওর কিছু কাজিনরাও আছে। সবাই মাহিনকে দেখে অনেক ধরনের কথা বলতে লাগলো। মাহিন কাউকে কিছু না বলে পাঞ্জাবি পায়জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পাঞ্জাবি পায়জামা পরে বের হলো। মোহনার কপালে হাত দিয়ে চেক করলো। মোহনা হাত সরিয়ে দিলে মাহিন বলল, আপনার বাকি ছিল, রাগ দেখান। ওই, তোরা আমাকে একটু ধরে নিয়ে চল তো। কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। মোহনা দাঁড়ানোর চেষ্টা করলে সাথে সাথে পড়ে যেতে নিল। মাহিন ধরে কোলে তুলে নিল। মোহনা নেমে যাওয়ার চেষ্টা করতে লাগলো। মাহিন শক্ত করে চেপে ধরে নিয়ে যেতে লাগলো। নিচে সিঁড়ি ভেঙে নিচে নামলে সবাই এক এক করে বাসার বাহিরে চলে গেল। মোহনা আর সবাই বিদায় নিয়ে বের হয়ে গেল। মাহিন মোহনার সাথে রাফি তানিয়া বসলো। মাহিনের রাগে শরীর জ্বলতে লাগলো। মাহিন উঠে যেতে যাবে তখনই থাই গ্লাসের ভিতর দিয়ে দেখলো ওর আব্বু তাকিয়ে আছে। মাহিন চুপচাপ বসে থাকলো। তানিয়া মোহনার সাথে কথা বলতে লাগলো। মোহনা, তোর ফ্রেন্ড দেশে এসেছে। তোকে অনেকবার কল দিয়েছিল, তুই ঘুমিয়েছিলি, জন্য ডাক দেয়নি। আর বলতেও ভুলে গিয়েছিলাম। কে? রাজীব নাকি? হুম। কি বলো, সত্যি নাকি? হ্যাঁ। আমার ফোনটা কই? তানিয়া ব্যাগ থেকে বের করে দিলে মোহনা রাজীবকে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর কলটা রিসিভ করলে মোহনা বলল, আসসালামু আলাইকুম বড় সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম অন্যজনের বিবি যান। তা আপনার ঘুম কি এখন ভাঙলো নাকি? দূর না, অনেক আগে ভাঙছে। আপু কেবল বলল আপুর নাকি মনে ছিল না। ও আচ্ছা, তা আপনার বর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোকে না বিয়েতে আসতে বললাম? শয়তান, আজকে কেন এসেছিস? আরে ভাই, কিছু ঝামেলার ভিতরে পড়ে গেছিলাম, তাই আসতে পারি নাই। আর আজকে তো এসেছি নাকি? এই কয়েকদিনে আমি তোদের বাসায় থাকবো। তাই নাকি? তা তুই এখন কই? আমি তো রুমে শুয়ে আছি। আচ্ছা থাক, আমি আসছি, আর 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা ঘুমিয়ে গেলে আবার তোর বর কি না কি বলে। ঘুমালে কান ধরে তুলে দিব। জেগে থাক, অনেক কথা বলা আছে। অনেক ঘুম পাচ্ছে। লাথি দিব, খালি ফাজলামি। রাজীব হাসতে লাগলো। মাহিন মোহনার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। মোহনা রাজীবের সাথে কথা শেষ করে ফোনটা রেখে দিল। মাহিনের দিকে চোখ যেতেই মোহনা চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। মাহিন কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে থাকলো। 1 ঘন্টা পর মোহনাদের বাসার সামনে গাড়ি থামলো। সাথে সাথে সবাই নেমে পড়লো। মাহিন নেমে যে মোহনাকে নামাতে যাবে, সাথে সাথে কেউ একজন এসে মোহনাকে কোলে তুলে নিল। মোহনা হাসি মুখে বলল, ফাজিল, ঘুমাস নাই? বউ ছাড়া কি ঘুম হয়? একটা মার দিব আরই নামা ব্যথা পাচ্ছি। আমি তো আসতে ধরছি, তাহলে ব্যথা পাইলি কেমনে? এই ওয়েট, তোর এত জায়গায় ব্যান্ডেজ করা কেন? মাহিন রাজীবের কথা শুনে সামনে তাকাতেই মোহনা বলল, পড়ে গেছিলাম। এখনো আগের মতো আসোস? ওই আর কি। রাজীব আর মোহনা কথা বলতে বলতে চলে গেল। সাথে মাহিন, তানিয়া আর রাফি যেতে লাগলো। মোহনাকে দেখে অনেক অবাক হলো মোহনার আম্মু, কিন্তু কাউকে কিছু বলল না। মাহিন রাফি ওনার সাথে কথা বলে আর সবার সাথে কুশল বিনিময় করে উপরে চলে গেল। তানিয়া মোহনার রুম দেখিয়ে দিলে মাহিন মোহনার রুমের দিকে এগিয়ে গেল। দরজার কাছে গেলে মোহনা রাজীবের কথা শুনে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে রাজীব মোহনার উপরে শুয়ে আছে। মোহনা হাসতে হাসতে বলছে, শয়তান ছাড়। ছাড়বো না, তোর হাত দেখতে দে। এসব কি হচ্ছে? মাহিনের কথা শুনে রাজীব সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মোহনা নিজেকে ঠিক করে নিয়ে বলল, রাজীব তুই যা, আর আমার লাগেজটা দিয়ে যেতে বলিস তো। ওয়েট, দুলা ভাইয়ের সাথে একটু কথা বলে নেই। রাজীব মাহিনের দিকে হাত বাড়িয়ে দিল। মাহিন রাগে হাত নামিয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি মাহিন। রাজীব অপমানিত বোধ করলো, হাত গুটিয়ে নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো অনেক লাকি, আমার কলিজার টুকরা বেস্ট ফ্রেন্ডকে পেয়ে গেলেন। আমার বান্ধবীকে সবাই পাওয়ার জন্য কত পাগল, আর সেখানে আপনি সহজে বউ হিসেবে পেয়ে গেলেন। সবই ভাগ্য। আপনি কি কথা কম বলেন নাকি? নাকি আপনার বউকে কোলে করে নিয়ে এসেছি জন্য রেগে গেছেন? অতিরিক্ত কথা বলা আমার পছন্দ না। মাহিন কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। রাজীব মোহনার দিকে তাকালে মোহনা বলল, কিছু মনে করিস না, মানুষটা অনেক রাগী কিন্তু অনেক ভালো রে। ভালো হইলে ভালো, আচ্ছা থাক, আমি আমার রুমে যাই। আচ্ছা যা। রাজীব চলে গেল।
মাহিন ফ্রেশ হয়ে রুমে এসে দেখে লাগেজ কাজের ছেলে লাগেজ দিয়ে চলে গেল। মাহিন মোহনার দিকে তাকিয়ে বলল, আমার পোশাক কি আম্মু তুলে দিয়েছিল? হুম। মাহিন লাগেজের ভিতর থেকে শার্ট প্যান্ট বের করে নিল, তারপর ওয়াশরুমে গিয়ে পরিবর্তন করে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে মোহনার দিকে তাকিয়ে বলল, আপনার শাড়ি পরিবর্তন করবেন নাকি এভাবে থাকবেন? আম্মু আসলে আম্মু পরিবর্তন করে দেবে। আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। মাহিন কোনো কথা না বলে সোজা লাগেজের থেকে 3 পিস বের করলে মোহনা বলল, 3 পিস পরবো না। আমার আলমারিতে টি শার্ট আছে আর প্লাজো আছে, ওইগুলো নিয়ে দিলে খুশি হব। কি মাথা খারাপ নাকি? বিয়ে বাড়িতে এত মানুষ আর উনি নাকি টি শার্ট প্লাজো পরবে? ফাইজলামি কম করেন, 3 পিস পরবেন। মাহিন দরজা লাগিয়ে দিয়ে 3 পিস নিয়ে মোহনার কাছে গেল। মোহনার শরীর থেকে গয়না সবকিছু আস্তে আস্তে খুলতে লাগলো। মোহনার পিঠের উপরে মাহিনের গরম নিঃশ্বাস পড়তেই চোখ বন্ধ করে ফেললো। মাহিন সবকিছু খুলে মোহনা লজ্জায় চোখ বন্ধ করে থাকলো। মাহিন আস্তে আস্তে সব খুলে 3 পিস পরিয়ে দিল। মাহিন নিজেকে কন্ট্রোল করতে না পেরে মোহনার ঠোঁটজোড়া নিজের করে নিল। মোহনা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। মাহিন মোহনার ঠোঁটজোড়া চুষতে লাগলো। হঠাৎ করে দরজায় নক করার শব্দ হলে মাহিন মোহনার ঠোঁট ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে বলে, সরি। কথাটা বলে দরজা খুলে দিল। দেখে তানিয়া মাহিনের দিকে তাকালে দেখতে পায় মাহিনের ঠোঁটে লিপস্টিকে ভরে আসছে। তানিয়ার বুকের ভিতরে তীরের মতো বিঁধে গেল। মাহিন বলল, ভিতরে আসেন ভাবি। মাহিনের মুখ থেকে ভাবি ডাক শুনে ভাবনার জগৎ থেকে বের হয়ে রুমে ঢুকে মোহনাকে বলল, ও মাহিন, তোর পোশাক পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমি এইগুলো ঠিক করে রেখে দেই। তানিয়ার কথা শুনে মোহনা অনেকটাই লজ্জা পেল। তানিয়া ফিক করে হেসে দিয়ে বলল, কিরে, এত লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা পেতে হবে না, এটাই স্বাভাবিক। তোমার দেবরকে বললাম দরকার নেই, আম্মু এসছে করে দেবে, শুনে না। ভালো করছে। শুন, আম্মু আসলে অনেক কথা জিজ্ঞেস করবে, তুই বুঝে শুনে কথা বলিস। তানিয়া গয়নার বক্স ভিতরে তুলে রাখতে লাগলো। শাড়ি ভাঁজ করার সময় মাহিন গিয়ে ধরলো। দুজন দুই পাশ থেকে ধরে ভাঁজ করতে লাগলো। ভাঁজ করে মাহিন তানিয়ার হাতে দিতে যাবে, মাহিনের হাতের সাথে তানিয়ার হাত লেগে গেছে। তানিয়া কেঁপে উঠল। মাহিন মোহনার দিকে তাকাতেই মোহনা মাহিনকে কিছু ইশারা করতে লাগলো। মাহিন বুঝতে না পেরে বলল, কি হয়েছে? মুখে কিছুই তো দেখছি না। মোহনা কপালে ঠাস করে মেরে বলল, দূর মিয়া, আয়নার সামনে যান। মাহিন পিছনে ঘুরে আয়নার দিকে তাকাতেই নিজের ঠোঁটের কাছে লিপস্টিক দেখে কিছুটা ভেবাচাকা খেয়ে গেল। তানিয়ার দিকে তাকাতেই তানিয়া চোখ নামিয়ে নিল। মাহিন লিপস্টিক মুছতে লাগলো। তানিয়া মাহিনকে বলল, সাবান দিয়ে ধুয়ে নেগা। মাহিন ওয়াশরুমে গিয়ে ডোলে ডোলে মুছতে লাগলো। লিপস্টিক তুলে ওয়াশরুম থেকে বের হলো। মোহনা ওরা আম্মুর সাথে কথা বলছিল। কিছু কথা শুনে মাহিন চুপ হয়ে গেল। ছেলেটাকে ভালো ভেবেছিলাম, আর সেখানে বের হলো বদমাইশ একটা ছেলে। রাজীবের সাথে বিয়ে দিলে ভালোই হতো। কেন যে তোর আব্বুর কথা শুনে বিয়ে দিতে রাজি হলাম। শোন, ওই যদি আর বেশি বাড়াবাড়ি করে ডিভোর্স দিয়ে দিবি। আম্মু প্লিজ চুপ করো, উনি শুনে ফেলবে। আম্মু উনি অতটাও খারাপ না, আর উনি আমার স্বামী। উনি খারাপ হইলেও ভালো করার দায়িত্ব আমার। তুমি প্লিজ যাও, মাথাটা নষ্ট করে দিও না। কথাগুলো বলা শেষ হলে মোহনার আম্মুর চোখ মাহিনের দিকে গেল। মাহিন কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। মোহনার আম্মু বলল, আচ্ছা থাক, আমি নিচে যাচ্ছি, তোদের দুজনের খাবার আমি পাঠিয়ে দিচ্ছি। মোহনার আম্মু কথাটা বলে চলে গেল। মোহনা চোখ বন্ধ করে শুয়ে থাকলো। মাহিন বাহিরের দিকে তাকিয়ে দেখে ছোট বাচ্চাদের ছুটোছুটি দেখতে লাগলো। মাহিনেরও খুব ইচ্ছে হলো ছোটদের সাথে খেলতে। মাহিন উপর থেকে বলল, এই যে পিচ্ছিরা আমাকে খেলাই নিবে। মাহিনের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে মাহিনকে আসতে বলল। মাহিন বলল, তোমরা রুমে আসো, রুমে খেলি। মাহিনের কথা শুনে সবাই দৌড়ে আসতে লাগলো। মাহিন ব্যালকনি থেকে বের হয়ে রুমে গিয়ে দেখে তানিয়া মোহনাকে খাবার খাওয়াই দিচ্ছে। মাহিনকে দেখে বলল, মাহিন, ওই খাবারগুলো খেয়ে নাও। আমার ক্ষুধা নাই। তানিয়া রাগের লোক নিয়ে বলল, তোমার ক্ষুধা কবে লাগে? 3 বছর ধরে তো শুধু শুনেই আসলাম তোমার ক্ষুধা নাই। তানিয়ার কথাটা বলে থেমে গেল। মোহনা অবাক হয়ে তানিয়া আর মাহিনের দিকে তাকিয়ে আছে। 3 বছর ধরে মানে? না মানে, আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ছিল না, আমরা রেস্টুরেন্টে গেলে তো এই কথাই শুনতাম, ওই আর কি। ও তাই বলো। আচ্ছা আপু, তোমার কোন ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ছিল উনি? মোহনার কথা শুনে দুজন ঢোক গিলে নিল। মোহনা উত্তরের আশায় ওদের দিকে তাকিয়ে থাকলো। তানিয়া বলল,
তুই চিনবি না, ওর সম্পর্কে তোকে তেমন একটা বলা হয় নাই। ঠিক কথাটা হজম হইল না। তোমার বা আমার যে ফ্রেন্ড থাক, আমরা তো সব শেয়ার করি, তাই না? তাহলে 3 বছরের একটা বান্ধবী, অথচ আমি তাকে চিনি না। চুপ করে খা, সবাইকে চিনতে হবে না, এমন কোনো কথা নেই। মোহনা আর কিছু বলল না। হঠাৎ করে দরজা দিয়ে বাচ্চারা ঢুকে পড়লো। তানিয়া বলে উঠল, কি ব্যাপার তোমরা এখানে? আমি ডাকছি, চলো বেলকনিতে বসে খেলি। শোনো, আমার কাছে আরেকটা খেলা আছে, একটা কাগজ আর কলম লাগবে। বাচ্চারা মোহনার টেবিলের উপর থেকে খাতা কলম নিয়ে নিল। তারপর মাহিনের সাথে ব্যালকনিতে গোল হয়ে বসে চোর পুলিশ খেলতে লাগলো। তানিয়া মোহনা ব্যালকনি দরজা দিয়ে দেখতে লাগলো। ওদের খেলতে দেখে মোহনা তানিয়ার মুখে হাসি ফুটে উঠল। মোহনা বলল, উনি তো দেখি একেবারে বাচ্চাদের মতো করে। মনে হচ্ছে বাচ্চাগুলো সব বড় আর উনি ছোট। ওই শুধু সবার সামনে রাগে বদমেজাজি ব্যবহার দেখালো। ওই কেমন আমি ভালো করে জানি। ওই সামনে যে রূপ দেখায় ওইটা ওর আসল রূপ না। ওই সুইট একটা বেবি, যার মনটা অনেক নরম, নিজের কষ্টটাই প্রকাশ করতে পারে না। নিজের মনের কথা প্রকাশ করতে গিয়েও সবার মাঝে ঝামেলা বাঁধিয়ে দেয়। তানিয়া মোহনার দিকে তাকাতেই মোহনা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তানিয়া কথা ঘুরিয়ে বলল, এভাবে কি ডেকিস? আরে ওর সাথে কিছুদিন মিশলে বোঝা যাবে হয়তো। তানিয়া আর কিছু বলল না। মোহনার বেশ সন্দেহ হতে লাগলো। মোহনা মনে মনে ভাবতে লাগলো, আমার মাইন্ড এত খারাপ হয়ে যাচ্ছে কেন? মোহনা এসব ভুলভাল চিন্তা নিয়ে আসবি না। আপুর বয়ফ্রেন্ডের সাথে তো আপুর কবেই ব্রেকআপ হয়ে গেছে, সেইটা মাহিন হতে পারে না। আচ্ছা, মাহিন গতকাল বলল তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, আবার বলো আপু ধোকা দিয়েছে, বেইমান। উফ, ঠিক বুঝতে পারছি না, মাথাটা মনে হচ্ছে ফেটে যাবে। মোহনার কথাগুলো ভাবতে লাগলো আর মাথা চেপে ধরলো। তানিয়া বলল, কি হয়েছে, এমন করছিস কেন? কিছু না আপু, মাথাটা ব্যথা করছে। তানিয়া মোহনার মাথাটা কোলে রেখে শুয়ে দিল। মাথাটা আস্তে আস্তে টিপে দিতে লাগলো। আস্তে আস্তে মোহনা ঘুমিয়ে গেল। মাহিন খেলা শেষ হইলে বাচ্চারা সবাই চলে গেল। মাহিন সোফায় বসলে তানিয়া বলল, খাবারটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, আমি গরম করে দিয়ে যাচ্ছি। দরকার নাই, আমার ক্ষুধা নেই, কিছু খাবো না, ক্লান্ত লাগছে, ঘুমাবো। শরীর ব্যথা করছে নাকি? কি মনে হয়? সরি, রাগের বশে ফুলদানি দিয়ে বাড়ি মেরেছিলাম। সমস্যা নাই, মার খাওয়ার মতো তো কাজ করেছি। বাট বিশ্বাস করো, আমি তোমার বোনকে ব্যাখ্যা দিতে চাই নাই। মাহিন তখনকার সবকিছু খুলে বলল। তানিয়া বলল, বুঝতে পারছি মাহিন, রাগ তোমার আমার উপরে, আমার বোনের উপর কখনোই খাটাইও না। আমরা একে অপরের জন্য এই দুনিয়াতে আসিনি, তাই আমরা এতটাই কাছে থেকেও একে অপরের অন্য কারো। তানিয়া কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। তানিয়ার চোখের পানি দেখে মাহিনের খারাপ লাগতে লাগলো, কিন্তু কিছু বলল না। মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকলো। তানিয়া মাহিনের কাছে এসে হাঁটু গেড়ে ওর সামনে বসে দুইটা হাতের উপরে হাত রেখে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সবসময় বকাঝকা করেছি, কখনোই তোমার সাথে ভালো ব্যবহার করি নাই। মাহিন, বিশ্বাস করো, আমি তোমার সাথে এমন করেছি কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আমি চাই নাই তুমি ভুল পথে চলে যাও। মাহিন থামিয়ে দিয়ে বলল, কি বললে? ভালোবাসতে? আর এখন বাসো না? ওকে, সমস্যা নাই, আমিও চাই না তোমার ভালোবাসা। তোমার এইসব ন্যাকামি কান্না বন্ধ করো, রুমে যাও। আমার ভাই তোমার জন্য অপেক্ষায় আছে। মাহিন উঠতে যাবে, তানিয়া হাত ধরে বসিয়ে দিয়ে মাহিনের গাল দুটো ধরে বলল, এমন উচারি কেন ধরো? হ্যাঁ, আমার কথাটা বোঝার চেষ্টা কেন করো না? আমার বোঝার কোনো দরকার নাই, তুমি নিজের মুখে বলছো আগে ভালোবাসতে, তার মানে এখন না। আর এখন ভালোবাসার প্রয়োজনও আমার নাই। আমার স্ত্রী আছে, তাই অতীত ভেবে আমার লাভ নাই। মাহিন ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তানিয়া দাঁড়িয়ে মাহিনকে জোর করে বসাতে যাবে, সাথে সাথে দুজন সোফার উপরে পড়ে গেল। তানিয়া মাহিনের উপরে পড়তেই মাহিন চুপ হয়ে গেল। তানিয়া বলল, মাহিন, তুমি আমার বিষয়ে যে ভুল ধারণা নিয়ে আছো আমি সেটা ভেঙে দিতে চাই। আরে আর কি শোনার আছে বলতে পারো? তুমি আমাকে সেদিন মিথ্যা অপবাদ দিয়ে চলে গেছিলে। তুমি নিজেও জানতে আমি তুলির সাথে কিছু করি নাই, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে। সবার সামনে থাপ্পড় মেরে ব্রেকআপ বলে চলে গেলে। আসলে এইবার বুঝছি
তুমি তো আমায় ভালোই বাসো না, তাহলে আমাকে বিশ্বাস কিভাবে করতে? তোমার কাছে প্রমাণ দেওয়ার পরে আমার কথা বিশ্বাস করো নাই। আবার এত বছর পর দেখা হলো, সেখানে তুমি আমার ভাইকে বিয়ে করলে আর আমার গলায় ঝুলিয়ে দিলে তোমার বোনকে। আসলে তুমি চাচ্ছ আমি তোমার সামনে থাকি, আর তুমি আমাকে কষ্ট দিয়ে মারতে চাও, তাই না? পারবে না। আমি তোমাকে নিয়ে আর ভাববো না। আমার উপর থেকে সরো। তানিয়া বলতে লাগলো। ধাক্কা দিয়ে সরিয়ে দিল তানিয়া। সোজা ফ্লোরে পড়ে গেল। কান্না করতে করতে কিছু বলতে যাবে তখনই দরজায় নক করার শব্দ হলে তানিয়ার সাথে সাথে চোখ মুছে উঠে দাঁড়ালো। মাহিন দরজা খুলে দেখে ওর ভাইয়া দাঁড়িয়ে আছে। কিরে, মোহনায় ঘুমাই নাই? অনেক রাত তো হয়ে গেল। সরি ভাইয়া, ভাবিকে নিয়ে যাও। মোহনা ঘুমিয়ে গেছে। ভাবি যাচ্ছিল, তার আগেই তুমি এসেছো। ও আচ্ছা। তানিয়া রাফির সাথে চলে গেল। মাহিন এক দৃষ্টিতে এক ফোঁটা পানি পড়তেই সাথে সাথে মুছে ফেললো। তানিয়া পিছনে ঘুরে একবার তাকালে মাহিন দরজা লাগিয়ে দিল। পিছনে ঘুরে মোহনাকে দেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে লাইট অফ করে দিয়ে মোহনার পাশে গিয়ে শুয়ে পড়লো। মোহনাকে আলতে করে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই মোহনা দেখে মাহিনের বুকে শুয়ে আছে। মোহনার সাথে সাথে মাহিনের বুক থেকে উঠে পড়ল। মাহিন ঘুম ভেঙে গেল দেখে মোহনা দূরে বসলো। মাহিন মিষ্টি করে হাসি দিয়ে বলল, গুড মর্নিং বউ। মোহনা মাহিনের মুখ থেকে বউ ডাক শুনে বুকের ভিতরে শীতল ঠান্ডা অনুভব করতে লাগলো, কিন্তু মাহিনের কথার কোনো উত্তর দিল না। তখনই দরজায় নক হওয়ার শব্দ হলো। মাহিন খাট থেকে উঠে চোখ ডলতে ডলতে দরজা খুলে দিল। রাজীব দাঁড়িয়ে আছে। রাকিব ভিতরে ঢুকে বলল, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং টু ভাইয়া। কিরে মোহনা, সারা রাত ঘুমাস নাই নাকি? চোখ কেমন লাল হয়ে গেছে? কই ঘুমোচ্ছিলাম তো। বুঝছি কি হয়েছে। ভাই, আপনি একটা জিনিস, একে তো বউকে মেরে এই অবস্থা করেছেন, আবার রাতে শান্তিতে ঘুমাতেও দেন নাই। আদর তো সুস্থ হইলে করতে পারবেন। আহারে বেচারি, চোখ দুইটা কেমন হয়ে গেছে। রাজীবের কথা শুনে মাহিনের রাগ উঠে গেল। কিছু বলতে যাবে রাকিব বুঝতে পেরে মাহিনকে ধরে বলল, দোস্ত চল, তোর শালিদের সাথে ঘুরতে যেতে হবে। ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। মাহিন লাগেজ থেকে পাঞ্জাবি পায়জামা বের করে ওয়াশরুমে চলে যেতে নিবে, তখনই মোহনার দিকে তাকিয়ে বলল, তোমাকে আগে ফ্রেশ করে দেই, তারপর আমি যাই। মোহনা খাট থেকে নেমে আস্তে আস্তে নেমে ওয়াশরুমে চলে গেল। মাহিন মোহনার পিছন পিছন ওয়াশরুমে গিয়ে বলল, কি ব্যাপার, তুমি একাই আসলে কেন? পায়ে ব্যথা পাচ্ছ না? কই ঘুমিয়েছিলাম তো। আমার কারোর সাহায্য দরকার নাই, আমি একা কাজ করতে পারবো। এখন আর অতটাও ব্যথা নাই, জ্বরটাও কমে এসছে। কি হয়েছে তোমার? এমন তেজ নিয়ে কথা বলছো কেন? আমার উপরে রেগে আছো? আচ্ছা বাবা, আমি ভুল করে থাকলে আই অ্যাম সরি। মোহনা কিছু বলল না। হাত ভেজাতে যাবে সাথে সাথে মাহিন হাত সরিয়ে দিয়ে নিজের হাত দিয়ে মুখ ধুয়ে দিতে লাগলো। দাঁত ব্রাশ করে দিল। মোহনার ব্যান্ডেজ খুলতে যাবে সাথে সাথে মাহিন হাত ধরে বলল, কি হয়েছে? এমন পাগলামি করছো কেন? এই, আপনি কি বুঝতে পারছেন না আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না? আমার রাগ হচ্ছে, প্লিজ আপনি কথা বলেন না। আমার কাজ আমাকে করতে দিন প্লিজ। আমার উপরে রাগ থাকলে আমার উপরে খাটাও, নিজের ক্ষতি করে কী লাভ? সেটা আমি বুঝে নিব, আপনাকে আমার বিষয় এত ভাবতে হবে না। যেখানে ভালোবাসা নেই সেখানে আমার মনে হয় না একসাথে থাকা উচিত। যত তাড়াতাড়ি পারেন আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন। মোহনা কথাটা বলে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। মাহিন অবাক দৃষ্টিতে মোহনার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মাহিন পিছনে ঘুরে ফ্রেশ হয়ে নিল, পোশাক পরিবর্তন করে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাজীব মোহনার পায়ে সুড়সুড়ি দিচ্ছে আর রাকিব বসে হাসছে। মাহিন ধমকের সুরে বলল, এইসব কি হচ্ছে? মাহিনের কণ্ঠ শুনে রাজীব হাত সরিয়ে নিল। মোহনা রাগের লুক নিয়ে তাকিয়ে বলল, কি হচ্ছে? এখানে এমন কিছু হয় নাই যে এত চিল্লাইয়া কথা বলতে হবে। চিল্লানোর অনেক কিছু আছে। এই শুনো, তুমি হুটহাট করে মোহনার গায়ে হাত দিবে না, এই জিনিসটা আমার একদম পছন্দ না। তুমি ওর ফ্রেন্ডের মতো থাকো, হাজব্যান্ড হওয়ার চেষ্টা করো না। মাহির, আপনাকে আমি এই অধিকার দেই নাই আপনি আমার বন্ধুর সাথে এমন ব্যবহার করবেন। আমি আপনার স্ত্রী হই না যে যেমন ইচ্ছে ওর সাথে ব্যবহার করবেন। দোস্ত থাক, ঝগড়া করিস না।
তুই চুপ কর, এখানে ঝগড়ার কিছুই নাই। গতকাল থেকে দেখতে পাচ্ছি তোর সাথে কেমন ব্যবহার করছে, তোকে যেন সহ্যই করতে পারছে না। মাহিনের অনেক রাগ হতে লাগলো, হাত মুঠো করে ফেললো। রাকিব মাহিনের কাঁধে হাত দিয়ে বলল, মাহিন শান্ত হ, এখানে তোর দোষ। ভাবির ফ্রেন্ড হয়, এখানে জাস্ট ভাবিকে হাসানোর জন্য সুরি দিচ্ছে, আর তুই রেগে গেলি। মাথা ঠান্ডা কর। ভাইয়া, বল। বাসায় যাব কখন? আমাদের বাসা থেকে মানুষ আসবে, তখন তাদের সাথে যেতে হবে। আপাতত চল আমার সাথে। মাহিন কাউকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। ওর ভাইয়াকে দেখে বলল। মাহিন রাফির সাথে যেতে লাগলো। নিচে গেলে মোহনার কাজিনসরা সব ঠিক ঘিরে ধরলো। পিছন থেকে রাকিব রাজীবও আসলো। সবাই মিলে বাহিরে চলে গেল। ওদের পছন্দ মতো সব কিনে দিয়ে বাসায় পাঠিয়ে দিল। আর রাকিব, রাজীব, মাহিন, রাফি মিলে বাজার করতে চলে গেল। বাজার করা শেষে বাসায় ফিরে আসলো। এতক্ষণ রাজীবের সাথে ঘোরাঘুরি করে মাহিনের সাথে অনেকটাই মিল হয়ে গেছে। চারজন ক্লান্ত হয়ে তানিয়ার রুমে গিয়ে শুয়ে পড়লো। তানিয়া এদের এই অবস্থা দেখে বলতে লাগলো, চারজন ফ্রেশ হয়ে এসে খেতে চলো। চারজন উঠে পড়লে মাহিন রুম থেকে বের হয়ে গেল। রাফি ডাক দিলে মাহিন পিছনে ঘুরে বলল, ক্ষুধা নাই, রুমে যাচ্ছি। মাহিন কথাটা বলে চলে গেল। রুমে গিয়ে দেখে মোহনা বসে থেকে ওর বান্ধবীদের সাথে ফোনে কথা বলছে। মাহিন ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তোয়ালে পেঁচিয়ে রুমে আসলে দেখে মোহনা তাকিয়ে আছে। মাহিন ওই দিক থেকে চোখ সরিয়ে নিয়ে লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। তোয়ালেটা ব্যালকনিতে শুকাতে দিল। খাটে এসে বসলো। মোহনা বলল, আপনার ভালোবাসার মানুষ আপনার পায়ের কাঁটা দেখে নাই। মানে আবার কি বাংলা ভাষায় বলছি? আমার ভালোবাসার মানুষ কই পাইলে? আর কি হয়েছে? তোমার মনে যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে, বিষয়টা আমাকে বলো, তাহলে আমি নিজের ভুলটা শোধরানোর চেষ্টা করব। মাহিনের কথা শুনে মোহনা হাসতে লাগলো। মোহনা বলল, আমার মনে কোনো সমস্যা হয় নাই। সমস্যা তো আমি নিজেই আপনাদের লাইফটাই নষ্ট করে দিয়েছি। ছোট মানুষ, ছোটদের মতো থাকো, বড়দের মতো কথা বলা শুরু করো না। হ্যাঁ, আমি ছোট, বাট এত ছোট না যে আমার বোনের সাথে রিলেশন আছে এটাই বুঝতে পারবো না আমার স্বামী আমার বোনকে ভালোবাসে। আমার দয়া করে এটা বোঝার ক্ষমতা আছে। আমি এতটাও ছোট না। মোহনার কথা শুনে মাহিন খাট থেকে লাফ দিয়ে নেমে অবাক হয়ে মোহনার দিকে তাকিয়ে দেখে মোহনার চোখে পানি। মাহিন মোহনার দিকে তাকিয়ে বলল, তোমাকে এইসব কে বলছে? স্ত্রীকে ঘুমিয়ে রেখে গার্লফ্রেন্ডকে বুকে জড়িয়ে নিয়ে কথা বলতে লজ্জা লাগে না? মাহিনের বুঝতে আর বাকি রইল না। রাতে তাহলে মোহনা ঘুমায় নাই, সব শুনেছে। মাহিন মোহনার দিকে তাকিয়ে বলল, ও, তুমি রাতে তাহলে ঘুমাও নাই? সব শুনছিলে? হ্যাঁ, ঘুম ভেঙে আপনাদের কাণ্ড দেখলাম, সত্যি অনেক ভালো লেগেছে। মাহিন মোহনার কাছে বসলে মোহনা কান্না করতে করতে বলল, খবরদার আমার কাছে আসবেন না। মোহনা, আমি তোমার বোনকে ভালোবাসি, এইটা আমি স্বীকার করছি, কিন্তু আমার আর তোমার বোনের সাথে আর কোনো সম্পর্ক নাই। আর তুমি একবার যখন আমার স্ত্রী হয়েছ, সেখানে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ছাড়া আমার এই মনে আর কেউ থাকবে না। তোমার জায়গায় শুধু তুমি থাকবে। বাস, মিথ্যা আর বলবেন না। আমি জানি আপনি কোনো দিন আমাকে ভালোবাসতে পারবেন না। আপনি আমার বোনকে ছাড়া কাউকে ওই জায়গাটা দিতে পারবেন না। আমি চাইও না। কিন্তু একটা কথা আপনাদের কাছে অনুরোধ রইল, রাফি ভাইয়ার কথা ভেবে অন্তত নিজেদের ভালোবাসাটা লুকিয়ে রাখেন। ভাইয়া অনেক সরল আর ভালো মনের একটা মানুষ। আমার থেকে আপনি নিশ্চয়ই আরও ভালো জানেন। আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। দয়া করে আমার সামনে থেকে চলে যান। কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহিন উঠে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিল। পিছনে ঘুরে মোহনার দিকে যেতে লাগলো। মোহনা রেগে চিৎকার করে বলতে লাগলো, কি হলো? দরজা লাগিয়ে দিলেন কেন? প্লিজ চলে যান। আমার আপনাকে দেখলে রাগ হচ্ছে। মাহিন মোহনার কোনো কথা কানে না নিয়ে সোজা মোহনার কাছে গিয়ে মাথার পিছনে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। মোহনা নিজেকে ছোটানোর চেষ্টা করতে লাগলো। মাহিন শক্ত করে ধরে ঠোঁট জোড়ে চুষতে লাগলো। অনেকক্ষণ চুষার পর ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বলল, একবার যখন বিয়ে করেছি, তখন ডিভোর্স নামের শব্দটা আমাকে তোমার থেকে দূর করতে পারবে না। সবার লাইফে প্রেম আছে, আমার লাইফে এসেছিল, সেইটা তোমার বড় বোন ছিল। এখানে আমার কি দোষ? আমি কি জানতাম তানিয়া তোমার বড় বোন?
আমি তো তানিয়াকে দেখে ভেবেছিলাম হয়তো তানিয়ার সাথে আমার বিয়ে, কিন্তু সব উল্টাপাল্টা হয়ে গেল। সত্যি বলতে আল্লাহ তাআলা আমার কপালে তোমায় রেখেছিল, তোমার বোনকে না। তাই তোমার বোনের সাথে না হয়ে তোমার সাথে বিয়ে হয়েছে আমার। আল্লাহর দেয়া নেয়ামত আমি কিভাবে ফেলে দেই বলো? আমাকে একবার সুযোগ দাও, আমি একজন ভালো স্বামী হয়ে দেখাবো তোমায়। অনেকক্ষণ চুষার পর ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল। মাহিনের কথা শেষ হইলে মোহনা মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর কান্না করতে করতে বলল, আপু কেন এমন করলো? নিজের ভালোবাসার মানুষটার সাথে কেন আমাকে বিয়ে দিয়ে এখন নিজেও কষ্ট পাচ্ছে, আবার আমাকেও কষ্টের মাঝে ফেলে দিল। এইসব বাদ দাও, বললাম তো আল্লাহ তাআলা আমাকে তোমার কপালে রেখেছিল, যার কারণে একভাবে না একভাবে আমার তোমার সাথে বিয়ে হয়ে যাইতো। এখানে তোমার বোনের দোষ দিয়ে লাভ আছে? বাদ দাও এইসব, অতীত ভুলে নতুন করে আমি তোমায় ভালোবাসতে চাই। আমাকে একবার সুযোগ দাও। সুযোগ দিলেই বা কি, সে তো আপুকেই ভালোবাসবেন। আর আপনার সাথে থাকতে আমার এখন ঘৃণা হচ্ছে নিজের ওপরে। নিজের বোনের ভালোবাসার মানুষটাকে নিয়ে নিয়েছি। আমি সত্যি অনেক খারাপ একটা মেয়ে। মোহনা, তুমি নিজেকে দোষী ভাবছো কেন? এখানে তোমার কোনো দোষ নাই। আমি যদি সেই দিন পালিয়ে যাইতাম তাহলে তো বিয়ে হতো না। আমি পালানোর অনেক চেষ্টা করছি, বাট আব্বু আম্মু প্রতিবারে ধরে ফেলছে। পরে আমাকে রুমে বন্দি করে রাখছিল। বিয়ের দিন আমাকে জোর করে নিয়ে এসেছিল। স্টেজে যাওয়ার আগে, পালাতে যাওয়ার আগে তোমার বোনকে দেখে থেমে যাই। খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম, কিন্তু বিয়ে পড়ানোর সময় যেন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে। মাহিন কথাগুলো বলে চোখের পানি ফেললো। নিজের চোখের পানি মুছে বলল, মোহনা দেখো, আমি আর অতীত ভাবতে চাচ্ছি না, যা হওয়ার হয়ে গেছে। প্লিজ নিজেকে দোষী ভেবে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিও না। আমার যদি তোমার সাথে বিয়ে নাও হতো, তারপরও আমি তোমার বোনকে আর কাছে টেনে নিতাম না, কারণ আমার ভাইয়ের বউ সেই এখন সেখানে। আমি কখনোই আমার ভাইয়ার সংসার ভেঙে নিজের সংসার গড়া তো দূর, কল্পনাও করতাম না। আপনি প্রমিস করেন আমাকে কখনোই ছেড়ে যাবেন না। আমি ভুল করলে আমাকে ভুল ধরিয়ে দেবেন, কিন্তু কখনোই ছেড়ে যাবেন না আর আমার বিশ্বাস ভেঙে দেবেন না। প্রমিস করেন। আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, আমি তোমার বিশ্বাস কখনোই ভাঙব না, তোমাকে কখনোই ছেড়ে যাব না। কিন্তু তুমি আমায় ছেড়ে যাও না। আমি নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারি না। আমি ভালো করতে গেলে কেন জানি সব গন্ডগোল করে ফেলি। আমাকে মানিয়ে নিতে পারবে কি? সমস্যা নাই, আমি আপনাকে মানিয়ে নিতে পারবো। মাহিন মোহনার চোখের পানিগুলো মুছে দিয়ে কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তানিয়া দরজার পাশ থেকে সবকিছু শুনে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে হাসি মুখে চলে গেল। নিচে গিয়ে রাফের কাছে গিয়ে বসলো। রাফের হাতটা ধরে সবার সাথে আড্ডা দিতে লাগলো। মোহনার আম্মু মাহিনের জন্য খাবার পাঠিয়ে দিল। কাজের বুয়া দরজার কাছে এসে নক করলে মাহিন মোহনাকে ছেড়ে দিল। ভিতরে আসেন। বুয়া খাবারটা রেখে চলে গেল। মাহিন খাবারের দিকে তাকিয়ে হাতে নিয়ে বলল, মোহু, তুমি খাইছো? মাহিনের মুখ থেকে মুহু ডাক শুনে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি নাম বলে? হি হি, সরি, তোমার নাম মোহনা থেকে মোহু বানিয়ে দিলাম, এই নামে ডাকবো। আমিও তাহলে আপনাকে হানি বলে ডাকবো। ওকে, এখন বলো খাবার খাইছো কি? হ্যাঁ আপু খাওয়া দিয়ে গেছে। আর আপনি তো রাতেও খান নাই, এত না খেয়ে থাকতে কেমন লাগে? আমার মন ভালো না থাকলে আমার ক্ষুধা লাগে না। এখন থেকে এসব চলবে না, যত রাগ অভিমান হোক খাবার খেতে হবে। ওকে মোহরানি। আপনি আমার সামনে বসে থাক, আমি তাকিয়ে দেখি। মোহনার কথা শুনে মাহিন সোফায় বসে খাবার খেতে লাগলো। আর মোহনা তাকিয়ে দেখতে লাগলো মুগ্ধতা নিয়ে। মাহিন মাঝে মাঝে দুষ্টুমি করে চোখ টিপ দিতে লাগলো। মোহনা খিলখিল করে হাসতে লাগলো। মাহিন খাবার খাওয়া শেষ করে হাত ধুয়ে রুমাল দিয়ে হাত মুছতে মুছতে মোহনার কাছে এসে মোহনার কোলে শুয়ে বলল, মোহু দেখো তো আমার ঠোঁটে কি হয়েছে। কই? আরে দূর থেকে কেউ দেখে কাছ থেকে দেখো। মোহনার মাথাটা আরেকটু ঝুঁকে দেখার চেষ্টা করলে সাথে সাথে মাহিন ঘুরে মোহনার ঠোঁটজোড়া এক করে দিল। মোহনা লজ্জা পেয়ে গেল। হালকা করে কিল খুশি দিয়ে কিস করতে লাগলো। 4 দিন পর মাহিন ঘুমিয়ে আছে। মোহনা মাহিনের মুখের উপরে চুলের পানি দিতে লাগলো। মাহিন বারবার বিরক্ত হয়ে ঘুমের ঘোরে সরিয়ে দিতে লাগলো। মোহনা আরো বেশি করে দিতে লাগলো আর মিটিমিটি করে হাসতে লাগলো।
মাহিন আস্তে আস্তে চোখ খুলে মোহনাকে হাসতে দেখে টান দিয়ে বুকের উপরে ফেলে দিয়ে বলল, আর দূর থেকে কেউ দেখে, কাছ থেকে দেখো। ও আচ্ছা, এইটা ব্যাপার। তাই তো বলি, সরিয়ে দেওয়ার পর কেন এমন করছে। আসলে মাছির জায়গায় যে আমার মোহ পাখি। ছাড়িন, অফিসে যাবেন তো নাকি? যাব, একটু বউকে আদর করে নেই। এটা না, একদম না। অলরেডি সারা রাত জ্বালাতন করছেন, আবার এখন একদম না। ছাড়ো আমাকে, নিচে কাজ আছে। একটা কিস তো পাই, তাই না? ওকে ছাড়েন, দিচ্ছি। মাহিন মোহনাকে ছাড়লে মোহনা দৌড়ে পালিয়ে যায়। দরজার কাছে ভেঙচি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। মাহিন উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে মোহনা, তানিয়া, মাহিনের আম্মু মিলে খাবার টেবিলের উপরে রাখছে। মাহিনকে দেখে রাফি বলল, তুই রেডি হয়েছস? হুম, আজকে তো প্রথম অফিস, তাই আগেই রেডি হয়ে নিয়েছি। বাট তুমি কখন যাবে? খাবার খেয়ে রেডি হতে যাব। কি, আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি? জি ভাইজান, চলেন খাবার খেয়ে নেই। রাফি, মাহিনের আব্বু, মাহিন টেবিলে বসলো। সাথে তানিয়া, মোহনা, মাহিনের আম্মু বসলো। মোহনা মাহিনের কাছে বসতে গিয়ে না বসে মাহিনের আম্মুর কাছে গিয়ে বসলো। মাহিনের আম্মু সবাই অবাক হয়ে বলল, কি হলো, তুমি এখানে বসলে? মাহিন কিছু বলেছে তোমাকে? কি রে মাহিন, তুই বৌমাকে আবার কি বলছস নাকি? না, আমি তো কিছু বলি নাই। ওই মোহু, তুমি ওইখানে বসলে কেন? আম্মু আম্মু কিছু বলে নাই, বাট ওনার কাছে বসলে আমার আর খাওয়া হবে না। মোহনার কথা শুনে বুঝতে পারলো মাহিনের আব্বু। রাফি মিটিমিটি করে হাসতে লাগলো। মাহিন রাগের লোক নিয়ে তাকিয়ে ভাবলো, দুষ্টু মেয়ে, অফিস থেকে একবার আসি, তারপর দেখাবো মজা। মাহিন খাবার খেতে খেতে হুট করে মোহনার পায়ে উতা দিতে গিয়ে ভুলে ওর আম্মুকে দিয়ে দেয়। ওর আম্মু আহ বলে উঠলে মাহিন হাত ধুয়ে দৌড়ে বের হয়ে চলে যায়। মোহনা খিলখিল করে হাসতে লাগলো। রাফি তানিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? আর মাহিন এভাবে দৌড়ে পালালো কেন? বদমাইশ ছেলে, বৌমাকে ভেবে আমার পায়ের গুতা দিয়ে দৌড় পালাচ্ছিস? মোহনা জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো, আমি জানতাম আপনার ছেলে এমন করবে, তাই ওইখান থেকে উঠে আপনার কাছে বসেছি। তানিয়া রাগে গ্লাস শক্ত করে ধরলো। পানি খেয়ে উঠে চলে গেল। রাফি মোহনার সাথে হাসতে লাগলো। রাফি তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেল। তানিয়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখে বলল, দেখলে, আমি তোমাকে বলেছিলাম না কয়েকদিন সময় দাও, তখন মোহনার পিছে পিছনে ঘুরবে। ওফো, এইসব কথা শুনতে চাইছি আমি। অফিসে যাবে কিনা সেটাই বলো। কি হলো, রেগে যাওয়ার মতো কিছুই তো বলি নাই। রেডি হবে কিনা সেটা বলো। ধ্যাত, আমি গেলাম, তুমি আসো। তানিয়া ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। গাড়ির কাছে এসে দেখে মাহিন বসে থেকে গেম খেলছে। তানিয়া মাহিনকে দেখে বলল, 4 দিনের ভিতরে অনেক ভালোবাসা জন্ম নিয়েছে মনে হয় না? কেন, ভালোবাসা জন্ম নেওয়া কি খারাপ নাকি? না, খারাপ কেন হবে? ভালো লাগছে 4 দিনের ভিতরে ভুলে গেছে অতীতের সব। তানিয়ার কথা শুনে মাহিন ফোন রেখে তানিয়ার দিকে তাকিয়ে বলল, কি, তুমি চাও নাকি তোমার বোনকে কষ্ট দিয়ে তোমাকে নিয়ে পড়ে থাকি? তানিয়া কিছু বলতে যাবে তখনই রাফি এসে বলল, চলো। রাফি তানিয়া একসাথে পিছনে বসলো। মাহিন সামনে বসে পড়লো। মোহনাকে কল দিলে মোহনা কল রিসিভ করে বলল, হানি বাবু, কেমন দিলাম? মোহুর বাবু, একবার অফিস থেকে আসি, তারপর দেখাবো মজা, আমার থেকে পালিয়ে বেড়ানোর শাস্তি। দেখা যাবে। রাতে আমি আপুর কাছে যাব আর ভাইয়াকে আপনার কাছে পাঠিয়ে দিব। মোহনার কথা রাফি তানিয়া শুনছিল। রাফি পিছন থেকে বলে উঠল, আমি আমার বউ ছাড়া ঘুমাতে পারবো না। মোহনা রাফির কথা শুনে লজ্জা পেয়ে গেল। মোহনা মাহিনের দিকে তাকিয়ে বলল, কানে হেডফোন নেন নাই কেন? হেডফোন রুমে রেখে এসেছি। যাই হোক, দেখা যাবে কে কোথায় ঘুমায়। মাহিনের কথা শুনে মোহনা মুখ ভেঙচে দিল। মাহিন ফ্লাইং কিস দিয়ে বলল, মোহু, তোমাকে অনেক সুন্দর লাগছে। বদমাইশ হানির বাচ্চা, ভাইয়া আপু আছে, চোখ নাই নাকি? আমার তো বাচ্চা এখনো হয় নাই, আর আমি হানির বাচ্চা না, আমি শফিক চৌধুরীর বাচ্চা। মাহিনের কথা শুনে সবাই হেসে ফেলল, শুধু তানিয়া ছাড়া। মোহনা বলল, যার বাচ্চা হন না কেন, শোনেন, আমার জন্য চকলেট ফুল নিয়ে এসছেন। এখন রাখছি, আম্মুর সাথে একটু বের হব। কোথায় যাবে? পাশে বাসার আন্টির কাছে যাব। ওকে, যাও। লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন তো একটা ফ্লাইং কিস দিতে পারো। তা
আপনার লজ্জা শরম বলে কিছুই নাই, রাখছি, বাই। মোহনা কল কেটে দিল। মাহিন গেমে ঢুকে পড়ল। গেম খেলতে খেলতে অফিসে চলে গেল। অফিসে গেলে রাফি নিজের ক্যাবিনে চলে গেল। মাহিন তানিয়ার পিছন পিছন চলে গেল। মাহিনকে ওর কেবিন দেখিয়ে দিল। দুজন কেবিনের ভিতরে ঢুকলো। খুব রোমান্টিক হয়ে গেছো দেখছি। বিয়ে করেছি, এখন রোমান্টিক করব না তো কখন করব? বুড়া বয়সে নাকি? গুড। জি। তানিয়া আর কিছু না বলে ওর কাজ বুঝিয়ে দিতে লাগলো। তানিয়া কাজ বুঝিয়ে রুম থেকে বের হয়ে গেল। মাহিন কাজ করতে লাগলো। কাজের ফাঁকে ফাঁকে মোহনাকে কল দিয়ে ডিস্টার্ব করতে লাগলো। মোহনা বাসে এসে মাহিনের রুমে গিয়ে কল রিসিভ করে বলল, কি হয়েছে? হ্যাঁ, ভাবিরা সবাই কত কি বলছে জানেন? কি বলছে শুনি? সবাই বলছে আপনি বউ পাগল হয়ে গেছেন। ও আচ্ছা, এই ব্যাপার। খারাপ বলে নাই, বউ পাগল হয়ে গেছি। বউ, অফিসে আসো না, একটু সামনে থেকে দেখি। ওইটা আমাদের অফিস না যে যখন ইচ্ছা যাব। কেন? এখন তো তোমাদের এই অফিস। আমাদের হইলে আপনাকে কেউ চেনে। ওহ উফ, কখন ছুটি হবে? তোমাকে আদর করতে ইচ্ছে করছে খুব। খালি দুষ্টুমি, তাই না? কাজ করেন মন দিয়ে, আপু জানলে না বকা দেবে। আমি কাউকে ভয় পাই না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই। তাই? হুম। আব্বু আম্মুর সামনে না মাথা নিচু করে ফেলেন। বোকা মেয়ে, শোনো, বাবা মায়ের সামনে মাথা নিচু করে রাখি, কারণ তারা আমার গুরুজন, তাদের সম্মান করি, তাই মাথা নিচু করি। ও আচ্ছা, এই কাহিনী আম্মু আব্বুকে বলে দিব? আমার বউ যে বাচ্চা, এটাতে প্রমাণ পাওয়া গেল। বাচ্চা মোটেও না, বাচ্চা তো আপনি, এখনো বাচ্চাদের মতো গেম খেলেন। মাহিন মোহনার কথার উত্তর দিতে যাবে, সাথে সাথে তানিয়া কেবিনে ঢুকে বলল, কাজ বাদ দিয়ে সারাদিন ফোন নিয়ে কি করো? হ্যাঁ, এটা প্রেম করার জায়গা না, এটা কাজ করার জায়গা। অফিস ছুটি হলে বাড়িতে গিয়ে বউর সাথে যত ইচ্ছে কথা বলো, তোমায় কেউ বাধা দিবে না, তাই দয়া করে কাজ করো। তানিয়ার কণ্ঠ পেয়ে মোহনা কল কেটে দিল। মাহিন মোহনার দিকে তাকিয়ে বলল, কেন, তোমার কি চলে নাকি? তানিয়ার অনেক রাগ উঠে গেল। মাহিনের সামনে গিয়ে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, আমার সামনে একদম নাটক করবি না। আমি কি বুঝি না তুই আমাকে দেখানোর জন্য এমন করছস? ভাবি, ভালোভাবে কথা বলেন। ভাবি কিসের ভাবি? একদম ভাবি ভাবি করবি না। আপনি আমার ভাবি হন, এখানে ভাবি কেন বলবো না? তানিয়া মাহিনের কলার ধরে বলল, আমি তোকে ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। আমি শুধু তোর ভাইয়ের শরীরের চাহিদা মেটানোর মেশিনের বাইরে কিছু না। তানিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহিন দরজার দিকে তাকালে চমকে গেল। রাফি হাততালি দিতে লাগলো। সাথে সাথে মাহিনের কলার ছেড়ে দিয়ে পিছনে ঘুরে রাফিকে দেখে চমকে গেল। মাহিন কিছু বলতে যাবে, তখনই রাফি বলল, থাম, আর কিছু বোঝাতে হবে না। বাহ, যা শোনার শুনে ফেলেছি। আগে সন্দেহ হয়েছিল, বাট কোনো প্রমাণ পাচ্ছিলাম না। আজ নিজের চোখে আর নিজের কানে শুনে নিলাম। রাফি, থাক, আর কিছু বোঝাতে হবে না। রাফি কথাটা বলে চলে গেল। মাহিন কিছু বলতে গিয়েও বলতে পারলো না। তানিয়া ক্যাবিন থেকে বের হয়ে গেল। রাফির সাথে ওর কেবিনে যেতে নিলে রাফি কেবিনের দরজা লাগিয়ে দিল। মান সম্মানের ভয়ে তানিয়া নিজের কেবিনে চলে গেল। রাফি চেয়ারে বসে রাগী শরীরে কাঁপছে। হাতে নিয়ে চাপ দিতে ভেঙে গেল। কাচের টুকরোগুলো হাতে বিঁধে গেল। সাথে সাথে রাফি হাত ঝাঁকাতে ঝাঁকাতে কাচের টুকরোগুলো বের করে রুমাল দিয়ে বেঁধে নিল। তানিয়া কেবিনে গিয়ে কান্না করতে লাগলো। মাহিন অফিসের কাজ করতে লাগলো। 8টায় অফিস ছুটি হলে 3জন অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠলো। রাফি সামনে গিয়ে বসে পড়লো। ভাইয়া পিছনে বসো। না, এখানে ঠিক আছি। মাহিন আর কিছু না বলে পিছনে গিয়ে বসলো। তানিয়া আয়নাতে রাফির হাতে রুমাল বাঁধা দেখে বলল, হাতে কি হয়েছে? কিছু না। দেখি হাত। তানিয়া জোর করে রাফির হাত থেকে বলল। হাত কাটছে কিভাবে? রাফি হাতটা এক ঝটকায় সরিয়ে দিল। মাহিন তানিয়াকে বলল, ভাবি চুপ করেন, ভাইয়া রাগ হয়েছে, বাসায় গিয়ে কথা বললে ভালো হবে। নাটক করস? কাকে ভাবি বলো? নাটক করিস না, নাটক করলে এখানে মেরে হসপিটালে পাঠিয়ে দেবো। মাহিন আর কিছু বলল না। ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে যেতে লাগলো। বাসায় পৌঁছে রাফি গাড়ি থেকে নেমে চলে গেল। রাফির পিছন পিছন মাহিন তানিয়া চলে গেল। রাফি কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল। মোহনা বলল, ভাইয়া কিছু হয়েছে নাকি? কাউকে কিছু না বলে চলে গেল। মোহনা, একটু চলো তো। মাহিন মোহনার হাত ধরে নিয়ে যেতে লাগলো। তানিয়া ওদের সাথে যেতে লাগলো। রাফির রুমে ঢুকতেই দেখে রাফি খাটে পা ঝুলিয়ে বসে আছে, ফ্লোরের দিকে চোখ গেঁথে রেখেছে। মাহিন আস্তে আস্তে রাফির পাশে গিয়ে বসে বলল, ভাইয়া, ভাবি আমার গার্লফ্রেন্ড, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। ভাইয়া,
ভাবি আবেগের বশে কথাগুলো বলছে, কিন্তু ভাবির মনে এখন তুই বাস করছিস। ভাইয়া, আমি ভাবিকে আগে ভালোবাসতাম, এখন না। আমি মোহনাকে আপন করে নিয়েছি। আর ভাবি, তোকে প্লিজ ভাইয়া রেগে থাকিস না। রাফি আর কিছু বলতে যাবে, সাথে সাথে তানিয়া মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, রাফি, আমি জানি তোমার কতটা রাগ হচ্ছে। রাফি, মাহিন আমার প্রথম ভালোবাসা। মাহিনের সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল। ওর জন্য প্রতিটা দিন ওকে ভেবে ভেবে আমার দিন থেকে রাত হয়ে যেত। আর তাকে আমি যদি অন্য কারোর সাথে এত মেলামেশা করতে দেখি, তাহলে আমার খারাপ লাগা স্বাভাবিক। তোমার তো গার্লফ্রেন্ড ছিল, তুমি কি তাকে ভুলতে পারছো? আমি কি দেখি না তুমি শেষ রাতে ওই মেয়েটার ছবি বুকে জড়িয়ে কান্না করো? আমি সব দেখি আর শুনিও। আমি কি কখনো তোমাকে কিছু বলছি বা জিজ্ঞেস করেছি? তানিয়ার কথা শুনে রাফি অবাক হয়ে গেল। রাফি অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে কিছুই না, যা শুনলে ওইটাই। দেখো, আমি মানছি আমার ওই কথাটা বলা উচিত হয় নাই। ওই কথা বলার জন্য সরি। আমার অনেক রাগ হচ্ছিল আর জেলাস হচ্ছিল, তাই আমি এমনটা করে ফেলেছি। রাফি, তুমি আমার স্বামী। আমি তোমাকে ভালো না বাসলেও তুমি আমার স্বামী থাকবে, ভালোবাসলেও তুমি আমার স্বামী থাকবে। আমাকে প্লিজ কিছুদিন সময় দাও। রাফি ভাইয়া, হয়তো আপনাদের মাঝে কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু তাও বলতে চাই। ভাইয়া, আমি ওদের সম্পর্কে কথা শুনে প্রথমে আপনার মতো অনেক রাগ কষ্ট পেয়েছিলাম। যখন আপনার ভাই আমার কাছে একটা সুযোগ চাইলো, তখন আমি আর ওকে না করতে পারি নাই, কারণ ওই আমার স্বামী। আমি এত সহজে ওকে হারাতে চাই না। তেমন আপু আপনার স্ত্রী, সেখানে আমার মনে হয় আপুকে একটা সুযোগ দেন। মাহিন তো আমাকে বলে আমাকে ভালোবাসে, কিন্তু এই 4 দিনে ঘুমের ভেতরে মাঝে মাঝে আপুর নাম ধরে ডাক দেয়। এতে আমি কিছু বলি নাই, কারণ ওদের সময় দেয়া আমাদের উচিত। মায়া জিনিসটা কাটিয়ে ওঠা অনেক কঠিন। মুখে বলে মায়া কাটানো যায় না। বুঝতে পারছি, কিন্তু আমার কথা হলো, আমাকে আগে কেন জ্বালানো না? আমি তোকে বিশ্বাস করি, আমার সব কথা শেয়ার করি। আর ওই আমাকে মিথ্যা বলল যে ওই কাউকে ভালোবাসে না। আমি যদি তোমায় বলতাম আমি তোমার ভাইকে ভালোবাসতাম, তুমি কখনো সহ্য করতে পারতে না। আমি সত্যি বলতে গিয়েও বলতে পারিনি, শুধু তুমি কষ্ট পাবে বলে। রাফি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তানিয়া রাফির পা ধরলে রাফির সাথে সাথে তানিয়ার হাত ধরে ফেললো। মাহিন আর মোহনা রুম থেকে বের হয়ে গেল। তানিয়া রাফিকে জড়িয়ে ধরে বলল, আমি আর কখনোই মাহিনের কথা ভাববো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি শেষবারের মতো তোমায় একটা সুযোগ দিচ্ছি, যদি এই মুখে আর মাহিনকে ভালোবাসি বলো, তাহলে সেই দিন আমার সাথে তোমার সেই দিন। কসম, আর বলবো না। রাফি তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এদিকে মাহিন মোহনার শাড়ির আঁচল ধরে যেতে লাগলো আর বলল, বউ, ওই বউ, কি হয়েছে? সরি, ওয়াই? তোমার জন্য চকলেট গোলাপ নিয়ে আসতে পারলাম না। আসলে ভাইয়া সব জেনে যায়, তাই আর গাড়ি থেকে নেমে যে চকলেট ফুল কিনবো মনে ছিল না। ভালো হয়েছে। আবারও সরি। আবার সরি কেন? ঘুমের ঘোরে তানিয়ার নাম নেওয়ার জন্য। মোহনার রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, তানিয়া আপনার কি হয়? উফ, সরি, ভাবির নাম আর নিমো না। গুড। বউ, ওই বউ। মোহনা রুমে ঢুকে রাগের লোক নিয়ে তাকালে মাহিন ঢোক গিলল। মোহনা মাহিনকে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়ে রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, আপনি আপুর সাথে কিছু করছেন? আপনাকে কি আপু জড়িয়ে ধরেছিল, নাকি আপনি জড়িয়ে ধরেছিলেন? না, তুমি যা ভাবছো ওইসব কিছুই নাই। ওয়েট, আমি চেক করে দেখছি। মোহনার কথা শুনে মাহিন ভ্রুকুচকে তাকালে। মোহনা মাহিনের কাছে আসলে মাহিন মোহনাকে জড়িয়ে ধরল। মোহনা মারতে মারতে বলল, একদম ধরবেন না, যখন বলবো তখন ধরবেন। মাহিন মন খারাপ করে ছেড়ে দিল। আর মোহনা মাহিনের শরীরে ঘ্রাণ নিতে লাগলো। ভালো করে চেক করে রাগের লোক নিয়ে মাহিনের দিকে তাকালে মাহিন বলল, আমি কিছু করি নাই, আর সত্যি বলছি। আসার সময় রাফি ভাইয়া সামনে বসেছিল আর আমি ভাবির সাথে বসেছিলাম, কারণ রাফি ভাইয়া সাথে তখন জোর করলে ভাইয়া অনেক রেগে যাইতো। মাহিনের দিকে তাকালে মাহিন বলল। মাহিন কথাগুলো ভয়ে ভয়ে বলল। মাহিনের মুখ দেখে মোহনা ফিক করে হেসে দিল। মোহনার হাসি দেখে মাহিনের মুখে হাসি ফিরে আসলো। মাহিন মোহনাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরার সাহস পেল না। মোহনা বলল, কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? আসেন, ধরেন। সত্যি বকা দিবে না তো? না, দিব না।
মাহিন মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মোহনা 3 মিনিট পর বলল, এখন ছাড়েন, যাও ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে আসেন। আচ্ছা। মাহিন মোহনার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। মোহনা আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে বলল, হানি আপনার শার্ট প্যান্ট নিয়ে যান। মাহিন মোহনার হাত থেকে শার্ট প্যান্ট নিয়ে দরজা লাগিয়ে দিল। মোহনা নিচে চলে গেল। মাহিন ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিচে চলে গেল। সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে মাহিন বলল, আমার অনেক ঘুম পাচ্ছে, মোহনা চলো ঘুমাই গা। আপনি যান, আমি পরে আসছি। যাও তোমরা ঘুমাও গা। রাফি তানিয়া চলে গেল। মাহিন মোহনাও চলে গেল। রুমে গিয়ে মোহনা দরজা লাগিয়ে দিল। লাইট অফ করতে যাবে, মাহিন বলল, লাইট অফ করো না। কেন? আপনি না ঘুমাবেন বললেন, আপনার ঘুম ধরছে? উফ আল্লাহ, কোন বাচ্চা বউ দিলেন, কিছুই বুঝে না। আমার ঘুম পাই নাই, আমার আদর পেয়েছে। কি? তাহলে যে সবার সামনে বললেন আপনার ঘুম ধরছে? আরে বোকামে, আম্মু আব্বুর সামনে কি বলা যাবে? আমার বাবা ডাক শোনার ইচ্ছে জাগছে। মাহিনের কথা শুনে মোহনা লজ্জা পেয়ে গেল। মাহিন মোহনাকে লজ্জা পেতে দেখে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। কোলে তুলে খাটের উপরে শুয়ে দিল। তারপর হারিয়ে গেল সুখের সাগরে।